মেঘ চলে যাওয়ার পর আবির পাশ থেকে ফোন নিয়ে মেঘকে হাইড করে ফেসবুকে পোস্ট দিয়েছে, ভালোবাসি তোকে সেই পুরনো অনুভবে, এই মনের জগতে রাজকুমারী শুধু তুই। কেটে গেল আবিরের নির্ঘুম রাত। তবে এই রাত কষ্টের নয়, কাউকে মিস করার তীব্র অনুভূতি সারা রাত ঘুমাতে দেয়নি আবিরকে। শুক্রবার সকাল 10টার পর আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে বাসা থেকে। ঘণ্টাখানেক পর মেঘ সোফায় বসে টিভি দেখছিল। আবির সাদা রঙের শর্ট হাতার টি শার্ট পরেছে, শক্তপোক্ত বাহুতে টি শার্টের হাতা টাইট হয়ে আছে। চুলদাড়ি ছোট করে কেটে সুন্দর একটা হেয়ার স্টাইলও করেছে। চোখে সানগ্লাস দিয়ে ড্যাশিং লুকে বাসায় ঢুকেছে। মেঘের চোখ দরজার দিকে পড়তেই আবির ভাইকে দেখে বিস্ময়কর চোখে তাকিয়ে অকস্মাৎ বলে ওঠে, হাই মে মর যাওয়া। আবির কাছাকাছি এসে সানগ্লাস খুলে মেঘের দিকে তাকিয়ে 2বার ভ্রু নাচালো। সঙ্গে সঙ্গে মেঘ ফিক করে হেসে উঠল। হাসির দরুন মেঘের গালে থাকা বিউটি স্পটটা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবির দৃষ্টি সরিয়ে নিজের রুমে চলে গেছে। আবির ভাইকে দেখার পর আর টিভি দেখতেও ইচ্ছে করছে না মেঘের। তারপরও কিছুক্ষণ টিভির দিকে চেয়ে রইল। কিছুক্ষণ পর উঠে রুমের দিকে যেতে নিলে আবারও আবির ভাইকে দেখতে পেল। পেস্ট রঙের একটা পাঞ্জাবি, মাথায় টুপি দিয়ে নিজের রুম থেকে বের হচ্ছে নামাজে যাওয়ার জন্য। মেঘ ঠায় দাঁড়িয়ে রইল আবির ভাইয়ের পানে, দৃষ্টি যেন সরছেই না। আবির মেঘের কাছাকাছি এসে মেঘের চোখের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে শুধালো, এখন ভালো লাগছে তো? মেঘ ওপর নিচ মাথা নেড়ে চিবুক নামিয়ে বিড়বিড় করে বলল, ফিদা। মেঘ বিড়বিড় করে বললেও আবির শব্দটা স্পষ্ট শুনেছে। আবির মুচকি হেসে সহসা স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, আমার রুমের টেবিলের ওপর তোর জন্য একটা গিফট রাখা আছে, দেখিস পছন্দ হয় কিনা। আবির দীর্ঘ পায়ে সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে যাচ্ছে মেন গেট পেরিয়ে। অষ্টাদশী অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রাজপুত্রের গমন পথে। অধরকোণে মৃদু হাসিটা এখনও লেগে রয়েছে। কয়েক মুহূর্ত পর আবিরের রুম থেকে নিজের জন্য রাখা গিফটটা নিয়ে নিজের রুমে চলে আসছে। ছোট্ট একটা বক্স, সাথে একটা বড় বক্স, ছোট একটা চিরকুটও আছে। সংকল্প, শক্তি, সাহস এবং আত্মবিশ্বাসের সাথে জীবনের প্রতিটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অনেক অনেক শুভকামনা রইল তোর জন্য। অভিনন্দন ডিয়ার স্প্যারো। কয়েকবার চিরকুটটা পড়ে মেঘ শুধু স্প্যারো লেখাটার দিকে চেয়ে আছে। আবির ভাই যে স্পেশাল কোনো নামে মেঘকে সম্বোধন করেছেন এটা দেখেই মেঘ খুশিতে আত্মহারা হয়ে গেছে। ছোট বক্সের র্যাপিংটা সরাতেই চোখে পড়ল লাল রঙের একটা সুন্দর বক্স। সচরাচর গোল্ডের জিনিসের ক্ষেত্রে এ ধরনের বক্স বেশি হয়ে থাকে। বক্স খুলতেই চোখে পড়ল সুন্দর ডিজাইনের একটা গোল্ডের ব্রেসলেট। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে ব্রেসলেটের দিকে। মেঘের সকল অপূর্ণ ইচ্ছে আবির ভাই যেন ধীরে ধীরে পূর্ণ করেই যাচ্ছে। আইফোন, ল্যাপটপ, নূপুর, বাইকে ঘোরা থেকে শুরু করে ছোট বড় কত কত ইচ্ছে পূরণ করতেই যেন মেঘের জীবনে আবির ভাইয়ের আগমন হয়েছে। ব্রেসলেট হাতে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, ফোন নিয়ে কয়েকটা ছবিও তুলেছে। তারপর বড় বক্সটা খুলতেই দ্বিতীয়বারের মতো বড়সড় শক্ট খেল। 10 কালারের 2 সেট করে মোট 20 ডজন কাচের চুড়ি। বক্সে জলজল করছে, সাথে অনেকগুলো আংটি। মেঘ চুড়িগুলোর দিকে চেয়ে মনে মনে ভাবছে, যে মানুষটা আমার সাথে ঠিকমতো কথাই বলে না, উঠতে বসতে এত রাগ দেখায়, থাপ্পড় মারে, উনি এসব আমার জন্য এনেছেন। যাকে এতদিন অনুভূতিহীন ভেবে এসেছি, উনি আসলে এতটাও অনুভূতিহীন নয়। মেঘ সব কালারের চুড়ি পরে ছবি তুলেছে। গতকাল তানভীর একটা ব্র্যান্ডের ঘড়ি দিয়েছিল, সেটাও পরে ছবি তুলেছে। সবগুলো হাতের ছবি একসাথে করে ফেসবুকে পোস্ট করেছে। পোস্ট করার সঙ্গে সঙ্গে বন্যাকে কল করল। বন্যাও গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। গতকাল দুজনই ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারেনি। বন্যা ফোন রিসিভ করেই বলল, এত গিফট তোরে কে দিল রে? মেঘ সশব্দে হেসে বলল, আমার স্বপ্নের নায়ক। বন্যা কপাল কুঁচকে বলল, আবার ফালতু ব্যাটারি নিয়ে স্বপ্ন দেখছিস? মেঘ ঠোঁট কামড়ে বলল, আমি কি করব, আমার এত ভাল লাগে কেন উনারে আমি জানি না। বন্যা স্বাভাবিক কণ্ঠেই বলল, সেসব বাদ দে, চল বিকেলে দেখা করি। পাখি আর মায়াও বলেছে বের হবে, অনেকদিন দেখা হয় না ওদের সাথে। রেজাল্টের খুশিতে একটু আড্ডাও দেওয়া যাবে, আসবি? মেঘ একটু ভেবে বলল, ঠিক আছে। আবির নামাজ থেকে এসে সকাল আর দুপুরের খাবার একসাথে খেয়ে বেরিয়ে পড়েছে। আবিরের বের হওয়ার কিছুক্ষণ পরই মেঘ নিচে নেমেছে। হালিমা খানকে জড়িয়ে ধরে আহ্লাদি স্বরে বলেছে, আম্মু একটু ঘুরতে যাই। হালিমা খান মেয়ের দিকে না তাকিয়েই বললেন, আমাকে বলছিস কেন? আমি অনুমতি দেওয়ার কে? তোর ভাইয়েরা আছে, বাপ চাচারা আছে, তাদের কাছ থেকে অনুমতি নিয়ে যা। মেঘ হাসছে আর বলছে, তুমি বললেই হবে, আর তো কেউ বাসাই নেই। বন্যা, পাখি আর মায়াও আসবে, যাই না প্লিজ। হালিমা খান চিন্তিত স্বরে বললেন, যাবি যা, কিন্তু বেশি দূর যাস না, ড্রাইভারকে বল দিয়ে আসতে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, গাড়ি নিয়ে বান্ধবীদের সাথে ঘুরতে যেতে আমার ভালো লাগে না, আমি রিক্সা দিয়ে চলে যাব। হালিমা খান কপাল কুঁচকে বলে উঠলেন, তুইও তোর ভাইদের মতোই হয়েছিস, গাড়িতে চলাচল করতে এদের কি সমস্যা বুঝি না।
মেঘ সশব্দে হেসে নিজের রুমের দিকে ছুটে গেল। কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে নিচে নামলো। মায়ের থেকে বিদায় নিয়ে রিক্সা করে চলে গেল গন্তব্যস্থলে। ওরা তিনজন আগেই চলে এসেছে। ইচ্ছে মতো ফুচকা খেয়ে কাছেই একটা ফাঁকা জায়গায় বসে আছে 4 বান্ধবী, আড্ডা দিচ্ছে। পড়াশোনা, পরিবারের কথা, শেষে প্রেমের টপিকও উঠল। পাখির বিয়ে ঠিকঠাক, অ্যাডমিশন টেস্টের পরে খালাতো ভাইয়ের সাথে বিয়ে। এদিকে মায়ারও বয়ফ্রেন্ড আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তাই মায়া মনে প্রাণে চেষ্টা করছে যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারে। ধীরে ধীরে আবির ভাইয়ের কথা উঠল। মেঘ অবলীলায় আবির ভাইয়ের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করল। সব শুনে মায়া অকস্মাৎ বলে উঠল, আমার কাছে একটা প্ল্যান আছে। বাকি তিনজনই একসঙ্গে বলল, কি প্ল্যান? মায়া বলল, আমাদের মধ্যে কারো ফোন থেকে তোর আবির ভাইয়ের নাম্বারে কল দে। একটু ঢং করে কথা বলবি, দেখবি ওনার মনে কি আছে। যদি উনি কাউকে পছন্দ করেন তাহলে সেটাও প্রকাশ পাবে, সাথে ওনার ক্যারেক্টার সম্পর্কেও ধারণা হয়ে যাবে। মেঘ প্রথম দিকে রাজি না হলেও ওদের চাপে রাজি হলো। মায়ের নম্বর থেকেই কল দিল আবির ভাইয়ের নম্বরে। আবির ভাই চট্টগ্রামে থাকাকালীনই নাম্বারটা সেভ করেছিল, কিন্তু কোনোদিন কল দেওয়ার সাহস করেনি। আজ মায়ের ফোনে আবির ভাইয়ের নাম্বারটা লেখার সময় মেঘের হাত কাঁপছিল। ডায়াল করলো আবির ভাইয়ের নম্বরে। ভয়ে মেঘের হাত পা ঠান্ডা হয়ে আসছে। প্রথমবার রিসিভ হলো না। মায়া আর পাখি মেঘকে সাহস দিল। বন্যা নীরব দর্শক, সে চায় মেঘ ভালো থাকুক, সেটা আবির ভাইয়ের সাথেই হোক বা অন্য কারোর সাথেই হোক, যে মেঘকে ভালো রাখবে। দ্বিতীয়বার কল দিয়েছে। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো। লাউড স্পিকারে দিয়েই মেঘ রোমান্টিক মুডে ডাক দিল, জান। আবির কপাল কুঁচকে প্রশ্ন করল, কে? মেঘ ঢোক গিলে আহ্লাদি কণ্ঠে বলল, আমি, তোমার বউ। আবির মুচকি হেসে উত্তর দিল, হ্যাঁ জান, বলো। মেঘ দাঁতে দাঁত চেপে বৃহৎ চোখে চাইল বান্ধবীদের দিকে। রাকিব ডেকে উঠল, কি রে আবির, কার সাথে কথা বলছিস? আবির উত্তেজিত কণ্ঠে বলল, আমার বউ কল দিছে, ডিস্টার্ব করিস না। মেঘসহ বাকি তিনজন হাঁ করে চেয়ে আছে। মায়া কল মিউট করে মেঘের কানে কানে কি বলছে আনমিউট করে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আই মিস ইউ জান। আবির নিঃশব্দে হেসে উত্তর দিল, আই মিস ইউ টু জান। কোথায় আছো বলো, আমি এক্ষুনি আসছি। আবিরের মুখে এমন কথা শুনে মেঘ তাজ্জব বনে গেল। নিঃশ্বাস যেন গলায় আটকে যাচ্ছে, শরীর ঘামতে শুরু করেছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। প্রেমিকা সুলভ মনে এক মুহূর্তে আধার নেমেছে। চেনা নেই, জানা নেই, আননোন নাম্বার থেকে কোনো মেয়ের সাথে আবির ভাই এইভাবে কথা বলবেন, সেটা মেঘ ভাবতেই পারছে না। মেঘ এক হাতে মাথা চেপে ধরে আছে। আবির পুনরায় বলল, কি হলো, কথা বের হচ্ছে না গলা দিয়ে? মায়া আর পাখির ঠেলায় মেঘ ধীর কণ্ঠে শুধু বলল, কিছু না। আবির এবার স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কোথায় বসে এইসব বাদরামি করা হচ্ছে শুনি? আবির ভাইয়ের প্রশ্নে মেঘ আরও বেশি আশ্চর্যান্বিত হল। কয়েক মুহূর্ত নীরব থেকে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মানে? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল, বাসা থেকে একা বের হয়েছিস, একবার জানানোর প্রয়োজন মনে করলি না, এত বড় হয়ে গেছিস? মেঘের চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার অবস্থা হলো। শুধু দীর্ঘশ্বাস ফেলছে। এইভাবে যে আবির ভাইয়ের কাছে ধরা পড়ে যাবে এটা ভাবতেও পারেনি। লাউড স্পিকার অফ করে ফোন কানে ধরেছে। মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির নিরেট কণ্ঠে বলল, যেখানে নিঃশ্বাসের শব্দে আমি তোর অস্তিত্ব উপলব্ধি করতে পারি, সেখানে তোর কণ্ঠ আমি চিনব না, ভাবলি কিভাবে? মেঘ পাথরের ন্যায় বসে আছে। আবির ভাই কি বলছে তার মাথায় কিছুই ঢুকছে না। সে যে ধরা পড়ে গেছে এটা ভেবেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আবির ভাই কি না কি ভাববে, থাপ্পড় না দিয়ে বসে আবার। থাপ্পড়ের কথা মনে পড়তেই সঙ্গে সঙ্গে গালে হাত দিল মেঘ। আবির পুনরায় প্রশ্ন করল, কোথায় আছিস? মেঘ তখনও গালে হাত দিয়েই স্তব্ধ হয়ে বসে আছে। আবির রাগান্বিত স্বরে বলে উঠল, কি হলো বল? মেঘের গলা কাঁপছে, কোনো রকম জায়গার নামটা শুধু বলল। আবির স্বাভাবিক কণ্ঠে জানালো, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। বলেই কলটা কেটে দিল। আবির ভাই কল কাটতেই অষ্টাদশী আকাশের পানে চেয়ে বড় করে নিঃশ্বাস ফেলে বলল, আল্লাহ বাঁচাও আমায়, আর জীবনে এমন কাণ্ড করব না, এবারের মতো বাঁচিয়ে নাও। বন্যা চিন্তিত স্বরে শুধালো, কি হয়েছে, বকা দিয়েছে? পাখি আর মায়াও অবুজের মতো চেয়ে আছে। মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে জানালো, কিছুক্ষণের মধ্যে আসবে, দোয়া কর যাতে মায়ের না খাই। এই কথা শুনে পাখি, মায়া আর বন্যাও তটস্থ হয়ে গেছে। সবাই চিন্তায় পড়ে গেছে। ফাজলামো করতে গিয়ে এভাবে সিরিয়াস হয়ে যাবে ভাবতে পারেনি তারা। কিছুক্ষণের মধ্যেই একটা বাইক এসে থামলো রাস্তার পাশে। সেই নামাজের সময় পরা পাঞ্জাবিটা দেখেই মেঘ চিনতে পারল। মেঘ সেদিকে চেয়ে দাঁতে দাঁত চেপে ভয়ে ভয়ে বলল, আবির ভাই। তিনজনের নজর পড়ল সেই দিকে। আবির বাইক থেকে নেমে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে হেলমেট খুলছে। বন্যা আবির ভাইকে আগে দেখলেও পাখি আর মায়া দেখেনি। মায়া উত্তেজিত কণ্ঠে বলল, উনি কি আবির ভাই? বন্যা জবাব দিল, হ্যাঁ। মায়া পুনরায় বলল, আল্লাহ কি হ্যান্ডসাম, মাশাল্লাহ, এত কিউট জানলে আমি কথা বলতাম।
পটিয়ে আমার করে নিতাম। মেঘ রাগান্বিত স্বরে বলে উঠল, আমার আবির ভাইয়ের দিকে কেউ নজর দিবি না, বলে দিলাম। কথাটা বলেই মায়ার ফোন নিয়ে সেখান থেকে সে আবির ভাইয়ের নাম্বারটা ডিলিট করে ফোন রেখে নিজের পার্স নিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে উঠে চলে গেছে। মেঘের এমন কাণ্ডে পাখি আর মায়া দুজনেই হাসছে, কিন্তু বন্যা স্তব্ধ হয়ে চেয়ে আছে মেঘের দিকে। আবির ভাইয়া কিভাবে রিয়াক্ট করবে সেটা দেখতেই ব্যস্ত বন্যা। মেঘ আবিরের কাছাকাছি আসতেই আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে চাইল। ক্রোধিত মুখশ্রী দেখে আবির কপাল কুঁচকাল। মেঘের সরু নাকের ডগা ফুলে উঠেছে, ঘামে চিকচিক করছে মুখ, সাথে লাল হয়ে আছে দুটো গাল। মেঘ কাছাকাছি আসতেই আবির ঠান্ডা কণ্ঠে শুধালো, রাগ উঠেছে কেন? আরও আড্ডা দিলে যা, আমি ওয়েট করছি, সমস্যা নেই। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে উত্তর দিল, আড্ডা দিব না, চলো। আবির চিন্তিত স্বরে বলল, কি হয়েছে? কে কি বলেছে? মেঘ মনে মনে বলছে, আপনার উপর কারো নজর আমি সহ্য করতে পারবো না। আবির ঠান্ডা কণ্ঠে শুধালো, চলে যাবি? মেঘ ওপর নিচ মাথা নাড়ল। আবির নিজের হেলমেটটা মেঘকে নিজের হাতে পরিয়ে দিল। মেঘ ভ্রু কুচকে আবির ভাইয়ের দিকে চেয়ে প্রশ্ন করল, এটা তো আপনার হেলমেট, আমায় দিচ্ছেন যে? আবির ভারী কণ্ঠে উত্তর দিল, রাকিবের হেলমেট নিয়ে এসছি, আমি ওইটা পরব। এই দৃশ্য তিন বান্ধবী অবাক চোখে দেখছে। বন্যা এবার স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। আবির ভাইয়ের রিয়াক্ট করেনি, সেই অনেক। পাখি হাসি মুখে বলছে, মেঘ ওনাকে পেলে সত্যি অনেক হ্যাপি হবে। দোয়া করি মেঘ যেন ওনাকে পেয়ে যায়। মায়াও সঙ্গে সঙ্গে তাল মেলালো। কয়েক মুহূর্ত পর আবির বাইক স্টার্ট দিয়ে চলে গেল। ওরা তিনজনও যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আবির মেঘকে একটা ভালো মানের হেলমেটের আউটলেটে নিয়ে গেছে। মেঘকে লেডিস হেলমেট পছন্দ করতে বলে আবির সাইডে বসে আছে। মেঘ ঘুরে ঘুরে দেখছে। অনেক ঘুরে তিনটা হেলমেট নিয়ে হাজির হলো আবিরের সামনে। ছোট করে প্রশ্ন করল, কোনটা নেব? আবির তিনটা হেলমেট পাশে রেখে ভারী কণ্ঠে বলল, আমার জন্য পছন্দ করে নিয়ে আয়। মেঘ আহামকের মতো চেয়ে আছে, নড়ছেও না জায়গা থেকে। আবির কপাল কুঁচকে তাকালো, ভারী কণ্ঠে বলল, কি বললাম আমি? মেঘ চুপচাপ চলে গেল। অনেক খুঁজে দুটো নিয়ে এসেছে। আবির সবগুলো হেলমেট ভালোভাবে দেখে প্যাকিং করে দিতে বলল। মেঘ বিস্ময় চোখে চেয়ে কোমল কণ্ঠে বলল, এত হেলমেট নিয়ে কি করবেন? হেলমেট তো একটা হলেই হয়। আবির চোখ রাঙিয়ে মেঘের দিকে চাইল। মেঘ সঙ্গে সঙ্গে চিবুক নামালো গলায়। মনে পড়ে গেল হিজাব কেনার ঘটনা। মনে মনে বলছে, কি মানুষ রে বাবা, আমি কনফিউজড হয়ে ওনার কাছে এনেছি, আর উনি পছন্দ না করে সবগুলোই নিয়ে নিলেন। আমি যদি জানতাম উনি 5টাই নেবেন, তাহলে আমি 2টা হেলমেট বেছে নিয়ে আসতাম। হেলমেট কিনে বের হয়ে আবির ভারী কণ্ঠে শুধালো, কাচ্চি খাবি? মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, হাবিজাবি অনেক কিছু খেয়েছি, এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না। আবিরও আর কথা বাড়ালো না। মেঘকে বাসার সামনে নামিয়ে নিজের মতো চলে গেছে। মেঘ হেলমেটগুলো আবির ভাইয়ের রুমে রেখে নিজের রুমে এসে রেস্ট নিয়ে পড়তে বসেছে। বেশ কিছুদিন চলে গেছে। মেঘের পড়াশোনার চাপ বেড়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন ছেড়েছে। ভর্তি পরীক্ষাও ঘনিয়ে আসছে। পড়াশোনার ব্যস্ততার মাঝে রোজ নিয়ম করে আবির ভাই অফিসে যাওয়ার সময় এবং রাতে ফেরার সময় বেলকনিতে দাঁড়িয়ে দেখে। আবিরও অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। চারদিকে সামলাতে যথারীতি হিমশিম খাচ্ছে। একদিন মেঘের কাচ্চি খেতে খুব ইচ্ছে করছে। তানভীর ভাইয়া নির্বাচনের কাজে ব্যস্ত, তাই ফোন দিতে সাহস হচ্ছে না। মিমের কাছে গিয়ে বলাতে মিম সঙ্গে সঙ্গে বলে উঠল, ভাইয়াকে বলো নিয়ে আসতে। মেঘ ঢোক গিলে বলল, আমি পারবো না, তুই কল দিয়ে বল। মিম ভয়ে ভয়ে জানালো, আমি বলবো? মিম টেলিফোন থেকে আবিরকে কল দিল। আবির রিসিভ করতেই মিম বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবি? মিম অকস্মাৎ বলে উঠল, আপুর কাচ্চি খেতে ইচ্ছে করছে। মেঘ রাগে মিমের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কিড়বিড় করে বলছে, তুই আমার কথা বললি কেন? আবির কণ্ঠ ভারী করে প্রশ্ন করল, মেঘ কোথায়? মিম মৃদু হেসে বলল, এখানেই আছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, ওর কি ফোন নেই নাকি? ও কথা বলতে পারে না, তোকে দিয়ে বলাতে হয় কেন? ধমক শুনে মেঘ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে 2 হাতে কান চেপে ধরল, যাতে আবির ভাইয়ের বাকি কথা শুনতে না পারে। আবির গম্ভীর কণ্ঠে পুনরায় বলে উঠল, ওর কাছে ফোন দে। মিম ভীত স্বরে বলল, আপু চোখ কান বন্ধ করে বসে আছে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে রাগ হজম করে বলল, ওর কান থেকে হাত সরিয়ে ফোনটা ওরে দে। মিম যথারীতি তাই করল। মেঘ ভয়ে ভয়ে ফোন কানের কাছে নিল। কিছু বলার আগেই আবির ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করল, কাচ্চি কি এখনই আনতে হবে নাকি ঘণ্টাখানেক পরে নিয়ে আসলে হবে? মেঘ বিস্ময় চোখে তাকালো মিমের দিকে। ভেবেছিল না জানি কত বকা খাবে, কিন্তু ঘটনা পুরো উল্টো। মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, পরে আনলেও হবে। ঘণ্টা 2 পর মেঘ রুমে বসে ইয়ারফোন দিয়ে গান শুনছিল। এরই মধ্যে আবির বাসায় এসেছে। গানের সাউন্ডে বাইকের শব্দ শোনেনি মেঘ। আবির মিমকে 2 প্যাকেট দিয়ে 1 প্যাকেট কাচ্চি নিয়ে মেঘের রুমে গেল। হঠাৎ আবির ভাইকে দেখে মেঘ ভূত দেখার মতো চমকে কান থেকে ইয়ারফোন খুলে ফেলল। আবির কাচ্চির প্যাকেট মেঘকে দিয়ে শক্ত কণ্ঠে বলল, তোর ফোনটা দে।
মেঘ ভয়ে ভয়ে ফোন এগিয়ে দিল আবিরের দিকে। ফোন হাতে নিতেই আবিরের চোখে পড়ল ফোনে গান বাজছে। কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে পুনরায় ফোনে মনোযোগ দিল। কয়েক মুহূর্ত পর অষ্টাদশীর ফোনে ছবিসহ নিজের নাম, আমার আবির, লাভ ... ভাই। দেখে হুট করে বিষম খেয়ে উঠল আবির। কাশতে কাশতে বিছানার পাশে বসে পড়েছে। মেঘ আঁতকে উঠে শুধালো, কি হয়েছে আবির ভাই? মেঘ সঙ্গে সঙ্গে পানি ঢেলে গ্লাস এগিয়ে দিয়েছে। আবির ভাইয়ের মাথায় ফু দিচ্ছে। আবির কিছুটা স্বাভাবিক হয়ে গ্লাসের সবটুকু পানি খেয়ে শেষ করলো। মেঘের ফোন বিছানায় রেখে দীর্ঘশ্বাস ছাড়ল। গ্লাস মেঘকে দেওয়ার সঙ্গে সঙ্গে এক পলক তাকালো অষ্টাদশীর মুখের পানে। এমন কাণ্ডে হাসবে নাকি রাগ করবে সেটাও বুঝে উঠতে পারছে না আবির। কিছুক্ষণ বসে উঠে যাওয়ার সময় গম্ভীর কণ্ঠে বলল, আমার নাম্বার তো তোর ফোনেই আছে, তাহলে মামুনিকে দিয়ে মিমকে দিয়ে কল করাতে হয় কেন? তুই কল দিতে পারিস না? মেঘ জিহ্বায় কামড় দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। 2 পা এগিয়ে আবির পুনরায় থমকে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে চেয়ে রাশভারী কণ্ঠে বলল, ভণ্ডামি বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে। কথাটা বলে 1 সেকেন্ডও দাঁড়ায়নি, বেরিয়ে পড়েছে রুম থেকে। মেঘ বিড়বিড় করে বলছে, সর্বনাশ, নাম্বার সেভ করে দেখে বিষম খেলেন উনি। মেঘ তাড়াতাড়ি বসে নাম্বারটা বের করলো। ভাবলো নামটা পাল্টে ফেলবে। পরক্ষণে মনে হলো, যা দেখার তা তো দেখেই ফেলেছে, এখন আর পাল্টালেই কি হবে। মেঘ ছবি দেখে হাসছে আর বলছে, আহারে, কবে যে নামের পেছন থেকে ভাইটা সরাতে পারবো। কিছুদিন পর আলী আহমদ খান আর মোজাম্মেল খান অফিসে কাজের ফাঁকে গল্প করছিলেন। ঠিক গল্প না, 2 ভাই নিজেদের সুখ দুঃখের কথা শেয়ার করছিলেন। মোজাম্মেল খান আলী আহমদ খান ছোট থেকেই বন্ধুর মতো, এখন যেমনটা তানভীর আর আবিরের সম্পর্ক। মোজাম্মেল খানকে চিন্তিত দেখে আলী আহমেদ খান প্রশ্ন করলেন, কিরে, কি হয়েছে তোর? শরীর খারাপ নাকি? মোজাম্মেল খান চিন্তিত স্বরে বললেন, মেঘকে নিয়ে খুব চিন্তায় আছি ভাইজান। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে শুধালেন, মেঘমাকে নিয়ে আবার তোর কিসের চিন্তা? এত লক্ষ্মী একটা মেয়ে। মোজাম্মেল খান তপ্ত স্বরে বললেন, সামনে ভার্সিটির পরীক্ষা, মেডিকেল পরীক্ষা। তানভীরটা তো ঠিকমতো পড়াশোনাই করলো না, এখন সব আশা ভরসা তো মেঘকে নিয়েই। আলী আহমদ খান ভাইকে সাহস দিয়ে বললেন, আরে চিন্তা করিস না, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। না হলে কত কত প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, ওগুলোতে পড়াবো, সমস্যা কি? মোজাম্মেল খান মন খারাপ করে বললেন, আমি তো চাই আমার মেয়েটা মেডিকেলে পড়ুক। আলী আহমদ খান হাসি মুখে উত্তর দিলেন, ভাগ্যে যা আছে তাই হবে, দিন শেষে ওরা মানুষ হলেই হলো, আমার আর কোনো চিন্তা নেই। মোজাম্মেল খান এবার একটু ঠাট্টার স্বরে বলে উঠলেন, হ্যাঁ, তোমার আর চিন্তা কি? তোমার ছেলে তো পড়াশোনা শেষ করেছে, তোমার কথা মতো ব্যবসায় জড়িয়ে গেছে, তোমার তো খুশি লাগবেই। আলী আহমদ খান ভাইয়ের কথা শুনে সশব্দে হেসে উঠলেন। হাসতে হাসতেই বললেন, আমার ছেলে আমার কথা মেনে অফিসে আসছে, এইটা দেখছিস। সাথে নিজের মর্জিমাফিক কোম্পানি খুলেছে, বাইক কিনলো, রাত বিরাতে বাড়ি ফিরে, নিজের মতো চলে। এগুলো নিয়ে তো কিছু বললি না? সেসব কথা বাদ দে, আমার ছেলে আর তোর ছেলে বলতে কিছু নেই। আমরা যেমন মিলেমিশে আছি, আমি চাই আমাদের সন্তানরাও সারা জীবন মিলেমিশে থাকুক। মোজাম্মেল খান হাসি মুখে উত্তর দিলেন, দোয়া করি তাই যেন হয়। এরকমই আবির দরজায় দাঁড়ালো, আসবো? আলী আহমদ খান তাকিয়ে বললেন, হ্যাঁ আসো, তোমাকে কতদিন বলেছি আমার রুমে আসতে তোমার অনুমতি নিতে হবে না। আবির ভারী কণ্ঠে উত্তর দিল, আপনারা কথা বলছিলেন, হুট করে ঢুকে পড়াটা ভালো দেখাবে না, তাই ভেতরে ঢুকিনি। মোজাম্মেল খান বললেন, আমাদের সব কথাই তো তোমাদের নিয়েই, তোমরা ভালো থাকো এটাই তো চাই। চাচুর দিকে চেয়ে আবির মুচকি হাসল, তারপর আব্বুর দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, সময় করে ফাইলটা একটু দেখে নিন প্লিজ। আবির যাওয়ার জন্য পা বাড়ালো। আলী আহমদ খান ডেকে উঠলেন, শোনো। আলী আহমদ খান ছেলের দিকে তাকিয়ে নরম স্বরে বললেন, 2 অফিস সামলাতে খুব কষ্ট হচ্ছে কি? আবির মৃদু হেসে উত্তর দিল, না সমস্যা নেই, কষ্ট না করলে আপনাদের মতো সাকসেসফুল কিভাবে হব? আলী আহমদ খান নিঃশব্দে হেসে বললেন, সব বাদ দিয়ে কাজ করলে তো হবে না, নিজের যত্ন নিতে হবে। অফিস তো শেষ, বাসায় যাবে না? আবির ঠান্ডা কণ্ঠে বলল, 5-10 মিনিট পরে বেরিয়ে যাব। আবির বাবার কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে চলে গেছে। মোজাম্মেল খান আর আলী আহমদ খান ফাইল চেক করে রেখে বেরিয়েছে বাসার উদ্দেশ্যে। ড্রাইভার গাড়ি নিয়ে আসতে আলী আহমদ খান হঠাৎই শাহরিয়ারকে দেখে কিছুটা এগিয়ে গিয়ে উচ্চস্বরে ডাকল, এই শাহরিয়ার। শাহরিয়ার কাছেই একটা দোকানে কি যেন কিনছিল। আলী আহমদ খানকে দেখে এগিয়ে এসে সালাম দিল। আলী আহমদ খান সালামের উত্তর দিয়ে বললেন, কেমন আছো তুমি? শাহরিয়ার হাসি মুখে উত্তর দিলেন, জি আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনারা কেমন আছেন? 2 ভাই সমস্বরে বলে উঠল, আলহামদুলিল্লাহ ভালো। আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠেই প্রশ্ন করল, তুমি যে অসুস্থ ছিলে, সুস্থ হয়েছ? শাহরিয়ার মনে মনে বিড়বিড় করে বলল, ছেলে মেরে হাসপাতালে পাঠিয়েছে, আর এখন বাপে খবর নিচ্ছে, ভালোই।
আলী আহমদ খান পুনরায় বলে উঠলেন, তুমি যদি বলতে আমাদের বাসা দূরে হয়ে যায় তোমার জন্য, আমি পেমেন্ট বাড়াতাম, কিন্তু তুমি তো কিছুই জানালে না। শাহরিয়ার শুধু বলছে, না মানে আঙ্কেল। অমনি চোখ পড়ে অফিসের গেটের সামনে দাঁড়ানো আবিরের দিকে। চোখ রাঙিয়ে তাকিয়ে আছে শাহরিয়ারের দিকে। মোজাম্মেল খান গম্ভীর স্বরে বললেন, কি হলো? শাহরিয়ার ঢোক গিলে ধীর কণ্ঠে জানালো, অসুস্থ ছিলাম, তাই জানাতে পারিনি। এটা কি আপনাদের অফিস আঙ্কেল? আলী আহমদ খান হাসি মুখে উত্তর দিলেন, হ্যাঁ, ভেতরে আসো, চা কফি খেয়ে যাও। শাহরিয়ার মাথা নেড়ে না করল আর মনে মনে বলল, আগে জানলে এই রাস্তায় আসতাম না, আবার অফিসে বসে চা খাবো? আর মায়ের খেতে চাই না। শাহরিয়ার চোখ তুলে চাইতেই দ্বিতীয়বার চোখাচোখি হলো আবিরের সাথে। আবির রাগে কটমট করছে। শাহরিয়ার তাকাতেই আঙুল দিয়ে ইশারা করলো চলে যেতে। শাহরিয়ার বাধ্য ছেলের মতো বিদায় নিয়ে সেখান থেকে কেটে পড়ল। আলী আহমদ খান আর মোজাম্মেল খান ঘুরতেই আবির হেলমেট পরতে ব্যস্ত হলো। মোজাম্মেল খান আবিরকে দেখেই বলে উঠলেন, ছেলেটাকে মেঘের জন্য টিউটর ঠিক করা হয়েছিল, তুমি আসার পরেই তো পড়াতে গিয়েছিল, চিনতে পারোনি? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, কি জানি, খেয়াল নেই। আলী আহমদ খান ভাইয়ের দিকে চেয়ে জানালেন, ছেলেটা পড়াবে বললে তো পেমেন্ট বেশি দিয়ে রাখতাম, বললেই পারত। আবির ভারী গলায় কপাল কুঁচকে বলল, ছেলে যদি পড়াতে না চায় তাহলে জোর করার কি দরকার আছে? তাছাড়া নতুন টিউটর তো শুনলাম ভালোই পড়াচ্ছে। আলী আহমদ খান বললেন, একদিন এসে ছেলেটা আর বাসায় গেল না, কল দিয়ে জানালেও না। 2-3 দিন পর আমি কল দেওয়ার পর বলল অসুস্থ, আর পড়াবে না। আজকে সামনে পেয়েছি, তাই জিজ্ঞেস করলাম আর কি। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল, ছেলের পড়ানোর ইচ্ছে ছিল না, তাই হয়তো জানাইনি। আপনারা এখন তাকে এত প্রশ্ন করছেন, এদেশে বিরক্তও হতে পারে। আলী আহমদ খান শ্বাস ছেড়ে বললেন, তাও ঠিক, কথা তো আজ বললামই, আর তো কথা বলার দরকার নেই। আলী আহমদ খান আর মোজাম্মেল খান গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে চলে গেছে। আবির নিজের অফিস থেকে ঘুরে ঘণ্টাখানেকের মধ্যে বাসায় এসেছে। আবিরের বাইকের শব্দে মেঘ ব্যালকনিতে ছুটে গেছে। অনেকদিন ছাদে যাওয়া হয় না। মেঘ মনে মনে ভেবেছিল আবির ভাই আসলে চাবি নিয়ে ছাদে যাবে। মেঘ নিজের রুম থেকে বের হয়ে আবির ভাইয়ের দিকে দুর্বোধ্য দৃষ্টিতে চেয়ে আছে, পলক পড়ছে না একটিবারও। আবির মেঘের কাছে এসে একবার তাকিয়ে সঙ্গে সঙ্গে দৃষ্টি নামালো। পকেট থেকে একটা কিটক্যাট চকলেট বের করে দিল মেঘকে। মেঘ চকলেট নিয়ে মাথা নুইয়ে মুচকি হাসল। নিজেকে স্পেশাল কেউ মনে হচ্ছে। আবির চলে যাচ্ছে। তৎক্ষণাৎ মেঘের মনে পড়ে গেল চাবির কথা। মেঘ তটস্থ হয়ে ডাকে, আবির ভাই। আবির রুমের দিকে যেতে যেতেই উত্তর দেয়, হুম। মেঘ একগাল হেসে বলে, ছাদে যাব, চাবিটা কি দেওয়া যাবে? আবির গুরুভার কণ্ঠে বলল, নিয়ে যায় সে। মেঘ দ্রুত নিজের রুমে গিয়ে চকলেটটা লুকিয়ে রেখে মোবাইল নিয়ে বের হয়েছে। আদি চকলেট হোক আর চিপস যা পায় সবই খেয়ে ফেলে। এজন্য মিম আর মেঘ প্রায় সব জিনিসই বা খাবার লুকিয়ে রাখে যাতে আদি নিতে না পারে। মেঘ চাবি নিয়ে তালা খুলে ছাদে চলে গেছে। বিকেলের রোদে গাছে থাকা ফুলগুলো জলজল করছে। ইদানিং প্রায় রাতেই বৃষ্টি হয়, কিন্তু দিনের বেলায় তার রেশ মাত্র থাকে না। মেঘ কয়েকটা গাছের পাতা আর অবাঞ্ছিত ডালপালা কেটে হাত ধুয়ে ছাদে হাঁটছিল। 10-15 মিনিট পর আবির একটা সেন্ডু গেঞ্জি আর লুঙ্গি পরে ছাদে আসে। আচমকা আবির ভাইকে দেখে কিছুটা ভয় পেয়েছে মেঘ। তবে দেশে ফেরার পর এই প্রথমবার আবির ভাইকে লুঙ্গি পরা দেখে মেঘ দাঁত কেলিয়ে হেসে উঠল। হাসি যেন থামছেই না, বরং হাসির তীব্রতা ক্রমেই বেড়ে যাচ্ছে। আবির কপাল কুঁচকে তাকালো। আবিরের চাহনিতে মেঘ চিবুক নামিয়ে মুখে হাত চেপে হেসেই যাচ্ছে। আবির কপাল কুঁচকে প্রশ্ন করল, এভাবে হাসছিস কেন? মেঘের সরল স্বীকারোক্তি, আপনাকে দেখে হাসি পাচ্ছে। আবির বিরক্ত হয়ে বলল, এভাবে হাসছিস যে, তোর টানারা ধরবে না? অকস্মাৎ মেঘের মুখ বন্ধ হয়ে গেল। ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক তাকিয়ে দেখছে। মেঘের কাণ্ড দেখে আবির মুচকি হেসে ছাদের কর্নারের সিঙ্গেল সোফায় গিয়ে বসে পড়েছে। সূর্যের আলো ধীরে ধীরে কমতে শুরু করেছে। মেঘ সঙ্গে সঙ্গে চুল বেঁধে মাথায় ঘোমটা টেনে ধীর পায়ে আবির ভাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আবির ফোনে কথা বলছে আর মেঘ ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আবির ভাইকে দেখছে। প্রথমে দেখে হাসলেও এখন মেঘের ভালোই লাগছে। শক্তপোক্ত উন্মুক্ত বাহু দেখেই মনে হচ্ছে জিম করে এমন বডি বানিয়েছে। প্রশস্ত বুকের লোমগুলো হালকা হালকা দেখা যাচ্ছে। আবির ভাইকে এমনভাবে দেখে মেঘের বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে যাচ্ছে। আবির ভাইয়ের হাতে মেহেদি দেওয়া থাকলে এখন নতুন জামাইয়ের মতো লাগতো। এটা ভাবতেই মেঘের মুখ লজ্জায় লাল হয়ে গেছে। আবির ভাইয়ের শ্যামবর্ণের মুখশ্রী সর্বক্ষণ মেঘের মস্তিষ্কে ঘুরপাক খায়। চোখ বন্ধ করলেও সেই তামাটে চেহারা চোখের সামনে ভেসে ওঠে। মেঘ বিড়বিড় করে বলল, ডুবে ডুবে ভালোবাসি, আপনি না বাসলেও আমি বাসি। মেঘ চুপি চুপি আবির ভাইয়ের 2-3টা ছবিও তুলে নিয়েছে। আবির কল কেটে মেঘের দিকে চেয়ে ঠান্ডা কণ্ঠে বলল, এখানে দাঁড়িয়ে আছিস কেন, রুমে যা। মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, একটু থাকি না প্লিজ। আবির আর কিছুই বলল না।
আহ্লাদি কণ্ঠে মেঘ কিছু বললে আবির কখনোই না করতে পারে না। এই সেই ললনা যার সামান্যতম আবদারও আবির ফেলতে পারে না। আবিরের সমস্ত পৃথিবী একদিকে আর অন্যদিকে তার স্প্যারো। আবির চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে আছে। বেশ খানিকটা সময় মেঘ আবির ভাইকে সরু নেত্রে নিরীক্ষণ করে ধীর কণ্ঠে ডাকল, আবির ভাই। আবির চোখ বন্ধ করেই জবাব দিল, হুম। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আপনার কি মন খারাপ? আবির মেঘের দিকে তাকিয়ে মুচকি হেসে উত্তর দিল, কই না তো। মেঘ কিছু বলতে যাবে তার আগেই আবির বলে উঠল, আজান পড়বে কিছুক্ষণের মধ্যে, তোর একটু থাকার ইচ্ছে মিটলে রুমে যা। মেঘ বাধ্য মেয়ের মতো চুপচাপ রুমে চলে গেল। আবির মনে মনে বলছে, আমি তো তোর সাথে জীবনের প্রতিটা সূর্যোদয় সূর্যাস্ত দেখতে চাই। তার জন্য অনেক ঝড়ঝাপটা পেরোতে হবে। যাই হয়ে যাক, একদিন তোকে আমার করে নেবই ইনশাল্লাহ। হঠাৎ এক বৃহস্পতিবারে মেঘ আর বন্যা কোচিং থেকে বের হতেই দেখতে পেল আবির ভাই বাইকের সামনে দাঁড়িয়ে আছে। মেঘকে বের হতে দেখে আবির কিছুটা এগিয়ে আসলো। আবির বন্যার দিকে চাইতেই চোখাচোখি হলো দুজনের। বন্যা হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আবির স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? বন্যা উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আবির স্বাভাবিক কণ্ঠেই প্রশ্ন করল, তুমি তো বন্যা? বন্যা বলল, জি ভাইয়া। বন্যা পুনরায় বলে উঠল, আমি আসছি ভাইয়া, ভালো থাকবেন, আসছি মেঘ। কথাগুলো বলেই বন্যা কোনো রকমে পালালো সেখান থেকে। আবির মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শুধালো, তোর বান্ধবীও দেখা যায় তোরই মতো। মেঘ আহাম্মকের মতো চেয়ে প্রশ্ন করল, কেমন? আবির ঠাট্টার স্বরে বলল, তার ছিঁড়া। মেঘ ভ্রু কুচকে বলল, মোটেও না। মেঘ ভেঙচি কেটে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। আবির সশব্দে হেসে বলল, চড়ুই পাখিকে গাল ফুলালে প্যাঁচার মতো লাগে। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে আবির ভাইয়ের দিকে চাইল, কিন্তু আবির ভাইয়ের মুখে অকৃত্রিম হাসি দেখে নিজের রাগটা ধরে রাখতে পারল না। মেঘ নিজের ঠোঁট কামড়ে ধরে কয়েক সেকেন্ড অবাক চোখে তাকিয়ে থাকে। সহসা মেঘের ওষ্ঠ ছড়িয়ে আসে। মেঘ মনে মনে বলল, আপনার এই হাসিতে আমি বেসামাল হয়ে যাব। আবির বাইকের কাছে গিয়ে হেলমেট পরে নিল। মেঘ কাছে যেতেই মেঘের জন্য কিছুদিন আগে কেনা হেলমেটটা নিয়ে মেঘকে পরাতে গেল। মেঘ বলে, আমি পরতে পারবো। আবির গম্ভীর কণ্ঠে শুধালো, আমি পরিয়ে দিলে সমস্যা? মেঘের বুকের ভেতর তোড়পাড় চলছে। সে এটা আবির ভাইকে কিভাবে বোঝাবে? আবির ভাই কাছে আসলে ওনার শরীর থেকে আসা তীব্র ঘ্রাণ মেঘের মস্তিষ্কের নিউরন পর্যন্ত নাড়িয়ে দেয়। মেঘের বক্ষ স্পন্দন জোরালো হয়। নিজেকে সামলানোর সব ক্ষমতা, নিজেকে সামলানোর সব শক্তি ক্রমে ক্রমে বিলীন হয়ে যায়। আবির নিজেই হেলমেট পরিয়ে দিয়ে বাইকে বসালো। মেঘের দিকে চাইতেই মেঘ ঘুরে গিয়ে বাইকে বসল। আবির বাইক টান দিতেই হুমড়ি খেয়ে পড়ল আবিরের পিঠে। নিজেকে সামলে সঙ্গে সঙ্গে দুই হাত আবির ভাইয়ের কাঁধে চেপে ধরল। আবির উচ্চস্বরে বলল, আর একদিনও তোকে ধরতে বলবো না, পড়ে গেলে ফেলেই চলে যাব। মেঘ চুপচাপ আশেপাশে দেখছে। কত কত কাপল ফুটপাথ দিয়ে একসাথে হাঁটছে। কেউ কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, কেউ বা শাড়ি পাঞ্জাবি পরে হাঁটছে। কত মানুষ বাইকে রিকশাতে ঘুরছে। তাদের দেখে মেঘের মনে প্রেমানুভূতি জাগ্রত হলো। খুব ইচ্ছে করছিল আবির ভাইকে পেছন থেকে জড়িয়ে ধরার, কিন্তু সাহস হয়নি। সব দ্বিধা দ্বন্দ্ব সরিয়ে অকস্মাৎ আবিরের পিঠে মাথা রাখল মেঘ। আবির সঙ্গে সঙ্গে বাইকের গতি কমিয়ে মৃদু হেসে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করল। মেঘ তা বুঝতে পেরে সহসা মুখ তুলে স্বাভাবিক হয়ে বসল। আবিরের মুখের হাসিটা কয়েক সেকেন্ডে বিলীন হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে একটা বাইকের শোরুমের সামনে এসে দাঁড়ালো। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমরা এখানে কেন এসেছি? আবির নিরেট কণ্ঠে বলল, তোর ভাইয়ের জন্য বাইক কিনতে এসেছি। মেঘ উত্তেজিত কণ্ঠে শুধালো, সত্যি? আবির মেঘকে নিয়ে ভেতরে ঢুকে বলল, পছন্দ কর। মেঘের উত্তেজনা নিমেষেই মিলিয়ে গেল। আস্তে করে বলল, আমি তো বাইক চিনি না, আর আমার পছন্দ কি ভাই আর ভালো লাগবে? আবির শক্ত কণ্ঠে বলল, তানভীরের নির্দিষ্ট কোনো পছন্দ নেই, তাছাড়া তুই ওকে গিফট করবি, এতে পছন্দ না হওয়ার কি আছে? তুই কালোর মধ্যে কয়েকটা পছন্দ কর, আমি তো আছি। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে বলল, আমি গিফট করব মানে? আবির কপাল কুঁচকে বলল, এত মানে বুঝতে হবে না। আবির ঘুরে ঘুরে বাইকের ডিটেলস বলছে আর মেঘ পছন্দ করছে। সবশেষে দুইটা বাইক নিয়ে কনফিউজড। মেঘ আবির ভাইয়ের দিকে চেয়ে ভনিতা ছাড়াই বলল, দয়া করে দুটো নেওয়ার চিন্তা করবেন না প্লিজ। আবির মেঘের মুখোমুখি হয়ে ছোট করে বলল, আমারটা রেখে এই দুটো নিয়ে নিই। মেঘ চিৎকার দিয়ে উঠল, না, আপনারটা আমার অনেক পছন্দ। আবির মৃদু হেসে সাইডে গিয়ে বসল। মেঘকে বলল তানভীরকে কল দেওয়ার জন্য। আবিরের কথা মতো মেঘ কল দিয়ে সেই কথাগুলো বলছে যা আবির শিখিয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তানভীর চলে এসেছে। মেঘ তানভীরের হাতে দুটো চিরকুট দিয়ে বলল, যে কোনো একটা তোলো। তানভীর বনুর কথা মতো তাই করল।
মেঘ সহসা উত্তেজিত কণ্ঠে বলল, সারপ্রাইজ, এটা তোমার গিফট আবির ভাইয়ের তরফ থেকে। আবির পাশ ফিরে মেঘের দিকে চেয়ে বলল, আমাদের দুজনের পক্ষ থেকে। টাকা আমার, পছন্দ ওর। তানভীর আবিরকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মেঘকেও ধন্যবাদ দিল। বাইকের সব কাজ শেষ করে শোরুম থেকে বের হয়ে মেঘ বলল, ভাইয়া ট্রিট দিবা না? তানভীর হাসি মুখে বলল, অবশ্যই দেব, 1 মিনিট ওয়েট কর বনু। আবিরকে সাইডে নিয়ে তানভীর কানে কানে বলল, ভাইয়া হেল্প করো প্লিজ। আবির কপাল কুঁচকে বলল, কি হেল্প? তানভীর বিড়বিড় করে বলল, আমিও তোমার মতো আমার উনাকে প্রথমে বাইকে বসাতে চাই। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তপ্ত স্বরে শুধালো, আমি কারে প্রথমে বাইকে উঠাইছি? তানভীর ঠাট্টার স্বরে বলল, আমার সামনে ঢং করো না ভাইয়া। আমায় বাইকে উঠাতে হবে বলে একা একা বাইক কিনে নিয়ে গেছো। মিম আদিকে বাইকে ঘুরাবা তো দূরের কথা, বাইক ছুতেও দাওনি। বনুরে নিয়ে সর্বপ্রথম বাইকে ঘুরেছ। বনুরে নিয়ে ঘোরার কয়েকদিন পর আমারে তোমার বাইকে প্রথম উঠতে দিছ। কি ভাবছো আমি জানি না? তুমি যেদিন প্রথম বনুরে নিয়ে ঘুরেছ সেই দিনই আমার বন্ধু আমায় বলেছে। আবির নিঃশব্দে হেসে ফেলেছে। আসতে বল, ও শুনে ফেলবে। তানভীর আকুল স্বরে বলল, তাহলে আমার ব্যবস্থা করে দাও প্লিজ। আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, তোর ওনারে তো আনতেই চাইছিলাম, কিন্তু ওনাকে কিছু বলার আগেই ছুটে পালাইছে। তানভীর সুস্থির ভঙ্গিতে বলল, প্লিজ ভাইয়া। আবির ভ্রু কুচকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তুইও তো তোর বোনের মতোই হয়েছিস। ঠিক আছে, দেখছি। আবির মেঘের কাছে এসে শান্ত কণ্ঠে বলল, তানভীরের আজকে কাজ আছে, কালকে পরীক্ষা দিয়ে তোর তার ছেঁড়া বান্ধবীকে নিয়ে রিক্সা করে এখানে চলে আসিস। এখন চল। মেঘ জিজ্ঞাসু চোখে চেয়ে শুধালো, কোথায়? আবির তাকাতেই মেঘ মাথা নিচু করে ফেলল। বুঝতে পারল কথায় কথায় প্রশ্ন করাতে আবির ভাই রেগে গেছে। মেঘ লক্ষ্মী মেয়ের মতো বাইকের পেছনে বসে আছে। ঘণ্টাখানেক মেঘকে নিয়ে বাইকে ঘুরেছে। ফুচকা, আইসক্রিম থেকে শুরু করে যেই স্ট্রিট ফুড পেয়েছে মেঘের পছন্দ মতো সবই কিনে খাইয়েছে আবির। বিকেলের পর থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করেছে। পর্যায়ক্রমে মেঘের গর্জন শুরু হয়ে গেছে। মেঘ তখনও আচার খেতে ব্যস্ত। আবির মেঘের দিকে চেয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, বৃষ্টি শুরু হয়ে যাবে তো, বাসায় যাবি না? মেঘ আচার খেতে খেতে আবিরের অভিমুখে চেয়ে আহ্লাদি কণ্ঠে বলে উঠল, বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছে। আবির কপাল কুঁচকে চেয়ে আছে, অপলক সেই দৃষ্টি। মেঘ মনে মনে বলছে, এই গোধূলি আলোতে আপনার হাতে হাত রেখে বৃষ্টিতে ভিজতে চাই। বৃষ্টির প্রতিটি ফোঁটাকে চিৎকার করে বলতে চাই, এই মানুষটাকে আমি বড্ড বেশি ভালোবাসি। আমার কল্পনার জগতে আবির ভাই শুধুই আমার। আবির কপাল কুঁচকে তাকিয়ে থেকেই শক্ত কণ্ঠে বলল, বৃষ্টিতে ভিজে নিজের কি হাল করেছিলি মনে নেই? মেঘ একগাল হেসে উত্তর দিল, এবার আর এমন হবে না, কারণ আপনি। আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, আমি কি? মেঘ মাথা নিচু করে মুচকি হেসে বলল, কিছু না। ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আবির আশেপাশ দেখছে। মেঘ হাত থেকে ঘড়ি খুলে ব্যাগে রেখে আবির ভাইকে ব্যাগটা দিয়ে বলল, আবির ভাই, ব্যাগটাকে রেইনকোট দিয়ে ঢেকে রাখবেন প্লিজ। মেঘের কথাই আবির নির্বোধের ন্যায় মেঘের দিকে চেয়ে ঠোঁটের কোণে হাসি রেখে বলল, রেইনকোট পরার দরকার তোর, আর তুই ব্যাগকে রেইনকোট পরাতে বলছিস? মেঘ হাসি মুখেই বলল, বই খাতা ভিজলে তো পড়তে পারবো না, আমি ভিজলে তো সমস্যা। এতটুকু বলতেই আবিরের চোখে চোখ পড়ল মেঘের। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। মেঘ আস্তে করে বলল, নেই। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জানালো, ভিজতেছিস ভিজ, জ্বর যদি হয় তাহলে তোর খবর আছে বলে দিলাম। সমস্যা আছে কি নেই সেটা তখন বোঝাবো। মেঘ বিড়বিড় করে বলল, আগে আপনার সাথে বৃষ্টি উপভোগ করে নিই, তারপর প্রয়োজনে জ্বর সর্দি উপভোগ করে নেব। বৃষ্টি বাড়তে শুরু করেছে। মানুষ ছোটাছুটি করছে। আবির আর মেঘ দাঁড়িয়ে মানুষের ছোটাছুটি দেখছে। একসময় ভারী বর্ষণ শুরু হয়েছে। দুজনের সর্বাঙ্গ ভিজে একাকার অবস্থা, কিন্তু কেউ যেন এক চুলও নড়ছে না। মেঘ আকাশের পানে মুখ করে চেয়ে চোখ বন্ধ করে বৃষ্টি উপভোগ করছে, আর আবির সেই মায়াবী মুখের অভিব্যক্তি নিঃশব্দ চোখে চেয়ে দেখছে। ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক। মেঘ আকাশের পানে চেয়ে মনে মনে কত কিছু যে চেয়ে ফেলেছে তা আবিরের অজানা। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের হাতে হাত রেখে বৃষ্টিতে হাঁটতে, কিন্তু আবির ভাইয়ের হাত ধরার সাহস তো ছোট্ট অষ্টাদশীর হয়নি এখনো। তারপরেও ভাবল, পাশাপাশি হাঁটতে পারলেই মনে শান্তি লাগবে। মেঘ কিছু সময় পর স্বাভাবিক হয়েছে। তৎক্ষণাৎ আবির দৃষ্টি সরিয়ে কিছুটা নড়ে চড়ে উঠল। মেঘ আবিরের দিকে চেয়ে আহ্লাদি কণ্ঠে বলল, চলুন না হাঁটি। মেঘের কথা শুনে আবির সহসা 2 কদম এগিয়ে গিয়েছে। মেঘ তখনও আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। আবির নিজের বাম হাত বাড়িয়ে বলল, হাতটা ধর, না হয় আবার বৃষ্টিতে পা পিছলে পড়ে যাবি। কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু আবিরের হাত খপ করে ধরতে 1 সেকেন্ডও দেরি করেনি মেঘ। এমনভাবে হাত আঁকড়ে ধরেছে দেখে আবির সামনের দিকে চেয়ে মুচকি হাসল। অষ্টাদশী তো জানে না এই আবিরের মনে অষ্টাদশীর চেয়েও 1000 গুণ বেশি প্রেমানুভূতি সর্বক্ষণ বিচরণ করে।
সবই আবির বুঝতে পারে। 24 ঘন্টা আবিরের মাথায় শুধু মেঘই ঘুরপাক খায়। অষ্টাদশী কি ভাবে, কি চায়, সবই আবির বুঝতে পারে। তবে কিছু প্রকাশ করে, কিছু অপ্রকাশিত রাখে। রাজপুত্র আর রাজকন্যা হাতে হাত রেখে পাশাপাশি হাঁটছে। আবিরের দৃষ্টি সামনের দিকে থাকলেও মেঘের দৃষ্টি সম্পূর্ণ আবিরে নিবদ্ধ। ঠোঁটের কোণে লেগে থাকা হাসি যেন সরছেই না, বরং ক্রমেই বেড়ে যাচ্ছে। মেঘের বুকের ভেতর থাকা সুপ্ত ভালোবাসাগুলো কোনো বাদ মানতে চাইছে না। এই বৃষ্টিসিক্ত গোধূলিতে প্রকৃতিকে সাক্ষী রেখে বলতে ইচ্ছে করছে, এই মানুষটাকে আমার চাই, সম্পূর্ণ আমার করে পেতে চাই। মেঘ হাবিজাবি ভাবতে ভাবতেই অকস্মাৎ রাস্তার পাশে গাছের শিকড়ের সাথে হোঁচট খেয়ে উপুড় হয়ে পড়তে গেলে আবির বাম হাতে থাকা মেঘের হাতটা শক্ত করে ধরে। সহসা ডান হাত মেঘের পেট বরাবর আঁকড়ে ধরল। কয়েক সেকেন্ডের জন্য মেঘের মনে হয়েছিল পৃথিবীটা বুঝি থমকে গেছে। আচমকা হোঁচট খেয়ে মেঘেরও স্বাভাবিক হতে কিছুটা সময় লেগেছে। নিজের উদরে আবির ভাইয়ের শক্তপোক্ত হাতের ছোঁয়া বুঝতে পেরে মেঘ বিস্ময় চোখে উদরে রাখা হাতের দিকে চাইল। বৃষ্টিতে ভিজে পরনের সুতি জামাটা আগে থেকেই গায়ের সাথে মিশেছিল। আবির ভাই জামার উপর দিয়ে ছোঁয়ার পরও মেঘের যেন মনে হচ্ছে উন্মুক্ত উদরে হাত রেখেছে আবির ভাই। মেঘের সর্বাঙ্গ শিহরিত হলো। বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা বাইরে বেরিয়ে আসতে চাইছে। মেঘের নিঃশ্বাস গলায় আটকে যাচ্ছে। হোঁচটের ফলে পায়ের বৃদ্ধাঙ্গুলের কোণা উঠে রক্ত বের হচ্ছে। স্নায়ুতন্ত্রে ক্রমাগত সিগন্যাল দেওয়ার ফলে মেঘ বুঝতে পেরে উফ করে উঠল। নিজেকে কন্ট্রোল করে মেঘ দাঁড়িয়ে পায়ের দিকে চাওয়ার আগেই ব্যথা বুঝতে পেরে ঠোঁট ফুলিয়ে কান্না শুরু করে দিয়েছে। আবির সঙ্গে সঙ্গে বসে পড়ল আঙুলটা দেখতে। রক্ত যা বের হচ্ছে সবই বৃষ্টির পানিতে ধুয়ে চলে যাচ্ছে। পকেট থেকে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ বের করে আপাতত আঙুলে পেঁচিয়ে দিল। আবিরের ছোঁয়াতে পায়ের ব্যথা সারল কিনা জানে না মেঘ, তবে মেঘের মনের ব্যথা যেন 1 সেকেন্ডেই সেরে গেল। মেঘ বাকরুদ্ধ হয়ে চেয়ে আছে, তার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। আবির দাঁড়িয়ে 2 হাতের উল্টো পিঠ দিয়ে মেঘের গাল বেয়ে পড়া চোখের পানি তার সাথে বৃষ্টির পানি মুছে দেওয়ার চেষ্টা করল। আর তারপর তপ্ত স্বরে বলল, এত সামান্য ব্যথায় এভাবে কাঁদলে হবে? তৎক্ষণাৎ মেঘের ফুপানো বন্ধ হয়ে গেছে। মেঘ কিছু বলার আগেই আবির আচমকা মেঘকে কোলে তুলে নিল। মেঘের চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। নিজেকে সামলাতে সহসা এক হাতে আবিরের শার্টের বোতাম সহ কিছুটা অংশ চেপে ধরে চোখ বন্ধ করে ফেলল। রাস্তার 2 পাশে বড় বড় গাছ, বৃষ্টিতে ভেজা পিচঢালা রাস্তায় মেঘকে কোলে নিয়ে আবির হাঁটছে। কিছুটা সময় পর মেঘ চোখ খোলে। বড় বড় চোখে আবিরের শ্যামবর্ণ চেহারায় চেয়ে আছে। আবিরের চুলে, নাকে, মুখে গালে পড়া বৃষ্টির ফোঁটা কিছুটা মেঘের মুখেও ছিটকে পড়ছে। মেঘ ধীর কণ্ঠে বলল, নামিয়ে দিন, আমি যেতে পারবো। আবির ভাইয়ের এভাবে কোলে তুলে নেওয়াতে মেঘের সর্বাঙ্গে কারেন্টের শক খেয়েছে। এই মানুষটা কাছাকাছি আসলেই যে মেঘের হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়ে যায়, সেখানে এভাবে কোলে তুলে নিয়েছে। তার সবকিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তাই মন না চাইতেও আবিরকে বলল নামিয়ে দিতে। আবির নিরেট কণ্ঠে বলল, চুপ করে থাক। মেঘ নিশ্চুপ হয়ে আবির ভাইকে দেখছে। ধমক খেয়ে মন খারাপ হওয়ার বদলে তার ঠোঁটের কোণে মিষ্টি হাসি লেগে আছে। কিছু দূর যাওয়ার পর একটা চায়ের দোকানের কাছে গিয়ে পিচ্চি ছেলেকে ডেকে বলল চেয়ার দিতে। খোলা আকাশের নিচে ছেলেটা চেয়ার দিল। আবির মেঘকে বসাতেই মেঘ বলল, আপনি তখন না ধরলে পড়ে নিশ্চিত আমার মাথা ফাটত। আবির শক্ত কণ্ঠে জবাব দিল, এত সহজে তোর কিছু হতে দেব না। পরিস্থিতি যতই বেসামাল হোক, আমি ঠিকই তোকে সামলে রাখবো। এই কথা শুনে মেঘ বিস্ময় চোখে আবির ভাইয়ের পানে চেয়ে আছে। কথাটার গভীরতা ঠিক কতটা সেটা বুঝতে না পারলেও কথাটা তার খুব মনে ধরেছে। বৃষ্টি কিছুটা কমে এসেছে। আবির শান্ত কণ্ঠে বলল, চা খাবি? মেঘ ঘাড় কাত করে সম্মতি দিল। বেশি করে আদা কুচি দিয়ে 2 কাপ লিকার চা নিয়ে আসছে। 1 কাপ মেঘকে দিয়ে আবির কিছুটা দূরে দাঁড়িয়ে চা খাচ্ছে। মেঘও চা খাওয়ায় মনোযোগ দিল। বৃষ্টিতে বসে এভাবে চা খাওয়া এটাই জীবনে প্রথমবার। বৃষ্টির ছোট ছোট ফোঁটা চায়ের কাপে পড়ছে আর মেঘ আপন মনে চা খাচ্ছে। হঠাৎ মেঘের অভিমুখে আবির কেমন করে চাইল। আবির মিহি কণ্ঠে ডাকল, মেঘ। আচমকা আবির ভাইয়ের সুমধুর কণ্ঠে নিজের নাম শুনে মেঘ বরফের মতো জমে গেল। আবিরের তপ্ত দৃষ্টি মেঘের হৃৎপিণ্ডে ক্রমাগত ছুরি চালাচ্ছে। এই বুঝি ছোট্ট অষ্টাদশীর প্রাণটা দেহ ছেড়ে বেরিয়ে যাবে। মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল, জি। আবির তখনও শীতল চাহনিতে মেঘের মুখের দিকে তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড পর প্রগাঢ় কণ্ঠে শুধালো, যদি কখনো এমন হয় তোর জীবনের সবচেয়ে প্রিয় 2টো জিনিসের মধ্যে তোকে একটা বেছে নিতে বলা হয়, তখন তুই কি করবি? আবির ভাইয়ের বলা এত কঠিন কথার মানে মেঘ বুঝতে পারছে না। কপাল গুটিয়ে আবির ভাইয়ের দিকে চেয়ে কথাটা বোঝার চেষ্টা করছে। আবির কণ্ঠ খাদে নামিয়ে পুনরায় প্রশ্ন করল, পারবি তো একটাকে বেছে নিতে? মেঘ নির্লিপ্ত চোখে চেয়ে আছে। মেঘের মাথায় হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। আবির ভাই তাকে এমন কেন জিজ্ঞেস করছেন? উনি কোথাও গেলে তো আমার পছন্দের সব জিনিসই না চাইতেই নিয়ে নেন।
বেছে নিতে দেন না। তাহলে কি এমন জিনিস যা একটাই বেছে নিতে হবে? মেঘের নিরুত্তর পরিস্থিতি দেখে আবির মনে মনে বলল, যেদিন তুই দুইটা প্রিয় জিনিস থেকে একটা বেছে নিতে পারবি, মন শক্ত করে বলতে পারবি এটাই আমার লাগবে, সেদিন তোকে এই প্রশ্নটা দ্বিতীয়বার করব। আবির গলা খাকারি দিয়ে বলল, বাদ দে সব, আরেক কাপ চা দিতে বলি? তুই চা খা, আমি বাইকটা নিয়ে আসি। আবির আশপাশ দেখে, চায়ের টাকা দিয়ে আরেক কাপ চা দিতে বলে বাইক আনতে চলে গেল। ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে মেঘকে বাসার সামনে নামিয়ে দিল। বরাবরের মতো মেঘ আজও প্রশ্ন করল, বাসায় আসবেন না? আবির মৃদু হেসে উত্তর দিল, আসবো একটু পর, তুই সাবধানে রুমে যাস, আঙুলে যেন চাপ না পড়ে। মেঘ ধীর পায়ে হেঁটে বাড়িতে ঢুকল। আবির চলে গেল অজানা গন্তব্যে। আজ মেঘ ইচ্ছে করেই একটু সাজুগুজু করেছে। চোখে গাঢ় করে কাজল দিয়ে হালকা গোলাপি রঙের রঞ্জকে ঠোঁট রাঙিয়েছে। আবির ভাইয়ের পছন্দের রং অনুসরণ করে একটা সাদা রঙের ড্রেস পরেছে, সাথে সুন্দর করে হিজাবও নিয়েছে। হঠাৎ আবির ভাই কোচিংয়ের সামনে চলে আসে, বিধায় সে সাদামাটাই ঘোরে। তবে আজ আবির ভাইয়ের সাথে ঘুরবে, এটা সে আগে থেকেই জানে, তাই সেজেছে। পরীক্ষা শুরুর আগেই বন্যাকে বলেছে তানভীর ভাইয়ার ট্রিটের কথা, তবে বন্যা কোনোভাবেই রাজি হচ্ছিল না। মেঘ জোর করে রাজি করিয়েছে। যথারীতি পরীক্ষা শেষে দুই বান্ধবী রিক্সা করে নির্দিষ্ট জায়গাতে চলে এসেছে। আবির আর তানভীর আগেই দাঁড়িয়েছিল। মেঘ দূর থেকে আবিরকে দেখেই একগাল হাসল। কাজল কালো সেই ডাগর ডাগর আঁখি আর অকৃত্রিম মায়াবী হাসি দেখে আবিরের মন উতলা হয়ে উঠেছে। অন্তঃস্থলে শিহরণ জাগছে, বক্ষস্পন্দন জোরালো হচ্ছে। আবির ঢোক গিলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু তার দৃষ্টি যেন সরছেই না। আবিরের অশান্ত মনকে শান্ত করার সকল ক্ষমতা বিলীন হয়ে গেছে। আবির মনে মনে বিড়বিড় করে বলছে, আমায় ধ্বংস করতে কেন উঠে পড়ে লেগেছিস? মেঘেরা নামতেই তানভীর রিক্সা ভাড়া দিয়ে দিল। শান্ত কণ্ঠে বলল, আসতে কোনো সমস্যা হয়নি তো? দুজনই মাথা নেড়ে না করল। তানভীর বন্যার দিকে চেয়ে ছোট করে বলল, কংগ্রেচুলেশন। বন্যা হেসে উত্তর দিল, থ্যাংক ইউ। তানভীর আবিরকে ডাকল, ভাইয়া চলো। তানভীরের ডাকে আবির স্বাভাবিক হলো। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, চল। কাছেই একটা রেস্টুরেন্টে গেছে খেতে। খাওয়ার ফাঁকে ফাঁকে আবির শুধু মেঘকে দেখছে। মেঘ তাকালেই দৃষ্টি সরিয়ে নিচ্ছে। এই চোখে জাদু আছে, যা এই শ্যামবর্ণের সুঠামদেহী পুরুষকে মুহূর্তেই দুর্বল করে দিয়েছে। না পারছে দীর্ঘ সময় ওই চোখে চেয়ে থাকতে, আর না পারছে নিজেকে সংযত রাখতে। অন্যদিকে বন্যা আর তানভীরেরও বেশ কয়েকবার চোখাচোখি হয়েছে, তবে চোখে চোখ পড়তেই দুজন সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিচ্ছে। বন্যা সবুজ রঙের একটা ড্রেস পরেছে, সাথে হিজাব পরা। এত সাজগোজ নেই, দেখতে খুবই সাদামাটা। গায়ের রং ফর্সা হলেও সেটা মেঘের তুলনায় কিছুটা চাপা। ঠোঁটে হালকা লিপস্টিক আছে। উচ্চতায় মেঘের তুলনায় 1 ইঞ্চি কম হবে। হাসিটা মাত্রা অতিরিক্ত সুন্দর, তবে সচরাচর মেয়েটা হাসে না। বেশিরভাগ সময় সিরিয়াস মুডেই থাকে। খাওয়া শেষে বেরিয়েছে সবাই। মেঘ আর বন্যা দুজনেই তানভীরকে ধন্যবাদ জানালো তাদেরকে ট্রিট দেওয়ার জন্য। আবির একবার তানভীরের দিকে চেয়ে চোখ দিয়ে কিছু ইশারা করলো। তারপর আবির গম্ভীর কণ্ঠে বলল, তানভীর, আমি মেঘকে নিয়ে বাসায় যাচ্ছি। তুই বন্যাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর যেখানে ইচ্ছে যাবি। তানভীর স্বাভাবিক কণ্ঠেই জানালো, ঠিক আছে ভাইয়া। মেঘ বন্যাকে টাটা দিয়ে বাইকে বসলো। আবির দেরি না করে মেঘকে নিয়ে জায়গা ত্যাগ করলো। আবিররা যাওয়ার পরপরই তানভীর বাইকে বসে বন্যার দিকে চেয়ে বলল, ওঠো। বন্যা ঠান্ডা স্বরে জানালো, আমি রিক্সা করে চলে যেতে পারবো। তানভীর একটু রাগী ভাব নিয়ে বলল, শোনোনি ভাইয়া কি বলেছে? তোমায় বাসায় পৌঁছে দেওয়ার পর আমার দায়িত্ব শেষ হবে, ওঠো। বন্যা আর কথা বাড়ালো না। হেলমেট পরে মাঝখানে জায়গা রেখে বাইকে বসলো। পেছন দিকে ধরে বসেছে। তানভীর জীবনে প্রথম কোনো মেয়েকে নিয়ে বাইক চালাচ্ছে, তাই কিছুটা ভয়ে আছে। এজন্য এত জোরে বাইক চালাচ্ছে না। কিছুটা যাওয়ার পর রাস্তার পাশে বাইক রেখে বলল, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। বন্যা সাইডে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর বেরিয়ে তানভীর একটা শপিং ব্যাগ বন্যার দিকে এগিয়ে দিল। বন্যা জিজ্ঞাসু চোখে চেয়ে বলল, কি এতে? তানভীর শান্ত স্বরে বলল, তোমার রেজাল্টের গিফট। বন্যা কোনোভাবেই নিতে রাজি হচ্ছে না। বাধ্য হয়ে তানভীর ধমক দিল, বলেছি নিতে, নাও। বন্যা ভয়ে কিছুটা কেঁপে উঠল। কাপা কাপা হাতে ব্যাগটা নিয়ে ছোট করে বলল, থ্যাঙ্কস। তানভীর মৃদু হেসে আবারও বাইকে বসল। পিচঢালা রাস্তায় বাইক চলছে। বন্যা নীরব, শান্ত মেয়ের মতো চুপচাপ বসে আছে। নীরবতা ভেঙে তানভীর বলল, গতকাল ভাইয়া আর বনু মিলে আমায় এই বাইকটা গিফট করেছে। কেমন হয়েছে বলো তো? বন্যা হাসি মুখেই উত্তর দিল, অনেক সুন্দর হয়েছে। তানভীর পুনরায় বলল, তার জন্যই আজকে ট্রিট দিলাম। বন্যা এবার মৃদু স্বরে বলল, আমায় ট্রিট দেওয়ার কি প্রয়োজন ছিল? আমি তো। এতটুকু বলতেই তানভীর বলল, তোমাকে দেওয়ার প্রয়োজন ছিল। ওই দিন তোমাদের বাসায় খেয়ে আসলাম। তাছাড়া তুমি বনুর বেস্ট ফ্রেন্ড, আর আমাকে যেভাবে ভাইয়া ভাইয়া ডাকো, আমি তো মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই আমি কার ভাই। কথাগুলো শুনে বন্যা কিছুটা লজ্জা পেল। তারপরও স্বাভাবিক থাকার চেষ্টা করল। এর মধ্যে বন্যাদের বাসার গলি পর্যন্ত চলে এসেছে তারা। বন্যা তাড়াহুড়ো করে বলল,
ভাইয়া এখানে নামিয়ে দিন প্লিজ। তানভীর বাইক থামিয়ে বলল, আবার? বন্যা হেলমেট খুলতে খুলতে তপ্ত স্বরে বলল, সরি তানভীর ভাই, এখান থেকে হেঁটে যেতে পারবো, কেউ দেখলে সমস্যা হবে। সমস্যা বুঝতে পেরে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, সাবধানে যেও, আর পড়াশোনা করো ঠিকমতো, আল্লাহ হাফেজ। বন্যাও আল্লাহ হাফেজ বলে শপিং ব্যাগ নিয়ে গলি দিয়ে হাঁটছে। তানভীর কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে চেয়ে রইল সেই দিকে, তারপর আবার বাইক স্টার্ট দিয়ে চলে গেল। আবির বাসার দিকে না গিয়ে অন্য রাস্তায় যাচ্ছে দেখে মেঘ চিন্তিত স্বরে জিজ্ঞেস করল, বাসায় যাবেন না? আবির কঠিন স্বরে জবাব দিল, বাসায় যাওয়ার এত তাড়া কিসের তোর? মেঘ আর কিচ্ছু বলল না। আবির ভাইয়ের কাছাকাছি তো সেও থাকতে চায়, কিন্তু তানভীরের সামনে আবির বলেছে বাসায় চলে যাবে, এজন্যই মেঘ জিজ্ঞেস করেছিল। আবির মেঘকে নিয়ে একটা পার্কে এসেছে। পার্কে মানুষের ভিড় দেখে আবির কিছুটা ভীত হলো। মেঘের দিকে চেয়ে বলল, ঢুকবি নাকি অন্য কোথাও যাব? মেঘ একগাল হেসে উত্তর দিল, এসেছি যখন তাহলে ঢুকি, ভালো না লাগলে চলে যাবনি। আবির মেঘের হাত ধরে হাঁটছে। মেঘ আশেপাশে তাকাচ্ছে আর বারবার আবির ভাইয়ের শক্ত করে ধরে রাখা হাতের দিকে তাকাচ্ছে। এমনভাবে হাত ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই তার প্রেয়সী হারিয়ে যাবে বহু দূরে। মেঘ সেই ধরা হাতটা দেখে গতকালের ন্যায় বারবার লজ্জায় আড়ষ্ট হচ্ছে। মেঘ চারপাশে তাকিয়ে দেখছে কত শত মানুষ। কেউ কেউ পরিবার নিয়ে এসেছে, কেউ ছোট বাচ্চা নিয়ে এসেছে। বন্ধুরা মিলে ছবি তুলছে, আড্ডা দিচ্ছে। বেশ কয়েকটা কাপলও দেখেছে, তারা হাতে হাত রেখে হাঁটছে। সেসব দেখে মেঘেরও নিজেকে আবির ভাইয়ের প্রেমিকা মনে হচ্ছে। এটা ভাবতেই লজ্জায় দুই গাল বারবার লাল হয়ে যাচ্ছে। ঠোঁটে মুচকি হাসি যেন সরছেই না। একটা ফাঁকা বেঞ্চ দেখে আবির মেঘকে ইশারা দিল বসার জন্য। আবির কিছুটা দূর থেকে একটা আইসক্রিম নিয়ে আসছে। মেঘকে আইসক্রিম দিয়ে মেঘের থেকে কিছুটা দূরে বসেছে আবির। মেঘ আপন মনে আইসক্রিম খাচ্ছে। একবার আবির ভাইকে দেখছে, আবার আশেপাশে দেখছে। আবির আচমকা ডেকে উঠল, এদিকে তাকা। হঠাৎ ডাকায় মেঘ কিছুটা কেঁপে উঠেছে। তারপর স্বাভাবিকভাবেই ঘাড় ঘুরিয়ে আবির ভাইয়ের দিকে তাকালো। আবির ভ্রুকুচকে চিন্তিত স্বরে বলল, এভাবে সেজেছিস কেন? মেঘ মুখ ভোঁতা করে আবিরের দিকে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত পর বলল, কই সাজছি, শুধু কাজল আর। এতটুকু বলাতেই আবির বলল, শুধু কাজলটাও আর দিবি না? আবির মনে মনে বলল, তোর ওই চোখের মায়ায় আমি ছাড়া আর কাউকে পড়তে দেব না। মেঘ আহ্লাদি কণ্ঠে শুধালো, কাজল দিলে কি আমায় অনেক সুন্দর লাগে? আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, ওই যে দূরের গাছটা দেখা যাচ্ছে না, ওই গাছের ডালে বসে থাকা পেতনির মতো লাগে। এজন্যই বলছি কাজল পরে রাস্তাঘাটে মানুষকে ভয় দেখাস না। মেঘ নিচের ওষ্ঠ উল্টিয়ে আবিরের দিকে চেয়ে আছে। চোখ পানিতে টইটুম্বুর হয়ে গেছে। পল্লব ঝাপটালেই গাল বেয়ে গড়িয়ে পড়বে। আবির কপাল কুঁচকে চেয়ে আছে। বিরক্তি নিয়ে বলল, তোর সমস্যা কি মেঘ? কিছু বলার আগেই কান্না করে দিস কেন? 1 মিনিট কাঁদলে 1 ঘন্টা মাথা ব্যথায় ভুগিস, সেটা মনে থাকে না? মেঘ অবাক চোখে তাকিয়ে ভেজা কণ্ঠে প্রশ্ন করল, আপনি কিভাবে জানেন আমার মাথা ব্যথা হয়? আবির ঢোক গিলে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, এটা যেন এমন কোনো কঠিন বিষয় না। দূরে ছিলাম মানে এই না যে সব ছেড়ে গিয়েছিলাম। চল বাসায় যাই। সময় চলে যাচ্ছে নিজস্ব গতিতে। মাঝখানে কেটে গেছে বেশ কিছুদিন। আবিরের ব্যস্ততম দিন কাটছে। এই সপ্তাহে নির্বাচন। তানভীরের ব্যস্ততাও বেড়েছে 3 গুণ। নির্বাচনের কাজে এতটাই ব্যস্ত, কখনো রাত 2টা-3টায় বাসায় ফেরে, কখনো বা ফিরেই না। নিজস্ব বাইক থাকাতে এখন তেমন একটা সমস্যা হচ্ছে না। বাইক কেনার পর বাসায় টুকটাক সমস্যা হলেও সবকিছুই আবিরই সামলে নিচ্ছে। আগামী মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট, তার কিছুদিন পর মেডিকেল পরীক্ষা। কোচিংয়ের ক্লাস শেষ, এখন শুধু মডেল টেস্ট পরীক্ষা চলছে। 10টা থেকে 12টা পর্যন্ত কোচিংয়ে পরীক্ষা হয়। পরীক্ষার পড়া, জান্নাতাপুর পড়া, সাথে নিজস্ব পড়ার চাপ তো রয়েছেই। তবে সবকিছুর মাঝেও আবির ভাই যেন মেঘের সমস্ত পৃথিবী ঘিরে রয়েছে। সকাল আর রাতে বেলকুনিতে দাঁড়িয়ে আবিরকে দেখা এখন মেঘের অভ্যাসে পরিণত হয়ে গেছে। শুক্রবারটা শুধু ব্যতিক্রম। তবে শুক্রবার মেঘ নাস্তা খেতে যাওয়ার আগে চুপি চুপি আবির ভাইয়ের দরজা পর্যন্ত এসে আবিরকে দেখে যায়। ধরা পড়ার ভয়ে রুমের ভেতরে ঢোকে না। আজ আবিরের অফিসে মিটিং আছে। রেডি হয়ে কোনো রকমে হালকা নাস্তা করে বেরিয়ে পড়েছে। প্রথমে বাবার অফিসের কাজ শেষ করতে হবে। 12টায় মিটিং টাইম দিয়েছে। 11:50 নাগাদ আবির নিজের অফিসে পৌঁছেছে। রাকিবের পার্সোনাল সমস্যার জন্য এখনো অফিসে আসতে পারেনি। আবির রাকিবকে কল দিয়ে জিজ্ঞেস করছে, কই তুই? আমি কি ওয়েট করব নাকি মিটিং শুরু করব? রাকিব জ্যামে আটকে আছে। ঢাকা শহরের জ্যাম মানে লাগছে তো লাগছেই, আর শেষ হবে না। রাকিব ঠান্ডা স্বরে বলল, তুই শুরু কর, আমি কাছাকাছি আছি, আসতেছি। আবির আর কথা বাড়ায়নি। জাস্ট 12টায় মিটিং শুরু করেছে। 2 মিনিটও হয়নি কথা শুরু হয়েছে। এর মধ্যেই টেবিলে রাখা মোবাইল ফোন ভাইব্রেট করছে। বিরক্তিতে কপাল কুঁচকে ফোনের দিকে তাকাতেই রীতিমতো আশ্চর্য হয়ে গেল। কাঙ্ক্ষিত নাম্বার থেকে অনাকাঙ্ক্ষিত সময়ে কল এসেছে। সহসা আবিরের ঠোঁটে হাসি ফুটেছে। সামনে বসে থাকা স্টাফরাও অবাক হয়ে সেই হাসি দেখছে, কারণ এই মানুষটা অফিসে থাকাকালীন ভুল করেও হাসে না।
প্রয়োজন ছাড়া কারোর সাথে কথাও বলে না। গোমরা মুখের মানুষের হাসি এত সুন্দর হয়, তারা হয়তো সেটাই ভেবে চেয়ে আছে। আবির ফোন হাতে নিয়ে আছে। ফোনের স্ক্রিনে নাম ভেসে উঠেছে, হৃদয় হরণী, সাথে একটা হাস্যোজ্জ্বল ছবি। নাম্বারটা আরও 1 বছর আগে থেকে সেভ করা ছিল আবিরের ফোনে, কিন্তু এই প্রথমবার কল এসেছে। আবির সবার উদ্দেশ্যে এক্সকিউজ মি বলে কলটা রিসিভ করে। বুকের ভেতরের হৃৎপিণ্ডটা খুশিতে ধুকপুক করছে। আবির কিছু বলার আগেই ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে আসে। 1 সেকেন্ডেই আবিরের হাসি গায়েব হয়ে গেছে। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। ফোনের ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে মেঘ ডাকলো, আবির ভাই। এই ডাকে আবিরের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। কপাল কুঁচকে পুরু কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে তোর? কান্নার তোপে কথা বলতে পারছে না মেঘ, ঘন ঘন শ্বাস নিচ্ছে। আবির পুনরায় ডাকলো, এই মেঘ, কি হয়েছে তোর? মেঘ কোনো রকমে বলল, একটা ছেলে আমার হাত ধরে। এতটুকু বলতেই আবার কান্না শুরু করেছে। আবিরের বুকের ভেতর তাণ্ডব চলছে। তীব্র যন্ত্রণা শুরু হয়েছে বুকে। সেই যন্ত্রণা বুক খুঁড়ে বেরিয়ে আসতে চাইছে। হৃদয়ের তোলপাড় চোখে ভাসতে বেশি সময় লাগেনি। চোখের বর্ণ পরিবর্তন হতে শুরু করেছে। ক্ষণিকের ব্যবধানে রক্তবর্ণ ধারণ করেছে চোখ। রুমে 3টা এসি চলছে, তারপরও আবির ঘেমে একাকার হয়ে যাচ্ছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, কোথায় আছিস? মেঘ কাঁদতে কাঁদতে জায়গার নাম বলল। আবির শক্ত কণ্ঠে বলল, আমি এখনই আসছি। মিটিং অফ। কথাটা বলেই আবির ভীষণ তাড়াহুড়োই মিটিং রুম থেকে বেরিয়ে গেছে। সবাই আশ্চর্য বনে গেছে। আবিরের চোখ টকটকে লাল হয়ে গেছে। পরনের ব্লেজার খুলে নিজেই রুমের দরজা থেকে ভেতরে ছুঁড়ে ফেলে দিয়ে বের হয়ে যাচ্ছে। আবিরের পিএস ছুটে এসে ডাকছে, কোথায় যাচ্ছেন স্যার? আজকের মিটিংটা অনেক গুরুত্বপূর্ণ। আবির অগ্নি দৃষ্টিতে চেয়ে বলে, আমার যাওয়াটা এর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর কেউ না আমায়। কথায় রাগের তীব্রতাই স্পষ্ট। পিএস চিন্তিত স্বরে বলল, স্যার, ওখানে একটু পরে গেলে হয় না? অথবা অন্য কেউ গেলে মিটিংটা আপনি করতে পারতেন। আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিয়ে উঠল, কার বুকে এত সাহস যে আমার কলিজায় হাত দিয়েছে? ওই কুত্তার বাচ্চারা না মারলে আমার শান্তি হবে না। এর মধ্যেই রাকিব অফিসে ঢুকেছে। আবিরের চিৎকার শুনে ছুটে আসে। আবিরের এত ভয়ঙ্কর রূপ দেখে ভীত স্বরে প্রশ্ন করে, মেঘের কিছু হয়েছে? আবির কোনো কথা না বলে রাগে কটমট করতে করতে চলে যায়। রাকিব পেছন থেকে বলল, আমি কি যাব তোর সঙ্গে? আবির শক্ত কণ্ঠেই বলল, লাগবে না। আবির এক প্রকার দৌড়ে বেরিয়ে গেছে অফিস থেকে। রাকিব এবার পিএসের দিকে চেয়ে শুধালো, কি হয়েছে? ছেলেটা শান্ত স্বরে সব বর্ণনা করল। রাকিব স্বাভাবিক কণ্ঠেই শুধালো, কোনো কথায় মেঘের নাম শুনেছ? ছেলেটা ওপর নিচ মাথা নাড়ল। রাকিব দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, ভাই, আজ প্রথমবার আবিরের পথ আটকেছ, তাই তোমায় কিছু করেনি। ভবিষ্যতে আর কোনোদিন আবিরকে আটকানোর চেষ্টা করবে না, তাহলে ওর সম্পূর্ণ রাগ তোমার উপর ঝাড়বে। আবিরের পৃথিবীর 99.99% জুড়ে মেঘ, বাকি শুধু 0.1% তার পরিবার, আমরা, অফিস, সবকিছু। যা বলেছে তাই করো, মিটিং অফ রাখো। ছেলেটা ভীত কণ্ঠে জিজ্ঞেস করল, মেঘ কি স্যারের গার্লফ্রেন্ড? রাগিব মৃদু হেসে উত্তর দিল, শুধু গার্লফ্রেন্ড হলে বোধহয় এত কিছু করতো না। আবির বেঁচে আছে শুধু এই মেঘের জন্য, না হয় কবেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেত। ছেলেটা কপাল কুঁচকে তাকিয়ে আছে রাকিবের দিকে। রাকিব তা বুঝতে পেরে স্বাভাবিক কণ্ঠে বলল, সেসব বাদ দাও, কিন্তু ভবিষ্যতে এমন কাজ আর করো না। অন্তত পক্ষে মেঘের ব্যাপারে তো কোনোদিনই নাক গলাবা না, তাহলে দেখবা তুমি আছো কিন্তু তোমার নাক নেই। সো বি কেয়ারফুল। যতটা কুল আর শান্ত আবিরকে দেখো, সে অতটাও শান্ত নয়। রাকিব চিন্তিত স্বরে বিড়বিড় করে নিজের কেবিনে যাচ্ছে। আল্লাহ জানে কোন বিপদে আছে। জ্যামের জন্য মেন ডোর দিয়ে যাওয়া অসম্ভব। অনেকটা রাস্তা ঘুরে আবির ঘটনাস্থলে এসে পৌঁছেছে। মেঘ একটা বেঞ্চে বসে কাঁদছিল। আশেপাশে 2-3টা লোক দাঁড়িয়ে আছে। আবিরকে বাইক থেকে নামতে দেখে মেঘ দৌড়ে গিয়ে আবিরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করেছে। একটা মেয়ের মনের বিরুদ্ধে কোনো কিছু ঘটলে সেটার বহিঃপ্রকাশ ঘটে আপন মানুষের সামনে। মেঘের ক্ষেত্রেও এমনটা হয়েছে। আবিরকে দেখে নিজের প্রাণ ফিরে পেয়েছে, তাই সর্বশক্তি ঢেলে কাঁদছে। আবির এক হাতে হিজাবের ওপর দিয়ে মেঘের মাথা আঁকড়ে ধরে রেখেছে, অন্য হাত মুষ্টিবদ্ধ করে দাঁতের দাঁত চেপে আছে। নিজের সবটা রাগ হজম করে শান্ত স্বরে বলল, কিছু হবে না, আমি আছি তো, একটু শান্ত হ প্লিজ। কয়েক মুহূর্ত চলে এই বাঁধনহীন কান্না। কিছু সময় পরে মেঘ বুঝতে পারে এইভাবে আবির ভাইকে জড়িয়ে ধরে থাকা ঠিক হয়নি। সঙ্গে সঙ্গে মেঘ নিজে সরে দাঁড়ায়। মেঘের কান্না জড়িত মুখ আবিরের সত্তাকে নাড়িয়ে দিয়েছে। মেঘের চোখ মুখ ফুলে গেছে, সারা মুখে রক্তচাপ বেড়ে গেছে, যার ফলে গাল, নাক, থুতনি সহ সব লাল হয়ে আছে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে 2 হাতে মেঘের চোখ মুছে ভারী কণ্ঠে শুধালো, কোন ছেলেটা? মেঘ ঘাড় ঘুরিয়ে তাকালো। আবিরেরও সেদিকে চোখ পড়েছে। একটা ছেলে দাঁড়িয়ে আছে, তাকে ঘিরে 4-5 জন লোক দাঁড়িয়ে আছে। কোনো কথা না বলে ছেলেটার কাছে গিয়ে এলোপাথারি ঘুষি লাথি শুরু করেছে আবির। আচমকা আক্রমণে ছেলেটা বেসামাল হয়ে গেছে। চারপাশে থাকা 4-5 জন ভয়ে কিছুটা দূরে সরে গেছে।
আবিরের রাগান্বিত চাহনি আর মুখ দেখে তারা যেন আটকাতেই সাহস পাচ্ছে না। মেঘ বিস্ময় চোখে আবিরের পানে চেয়ে আছে। আবির ভাইয়ের এই রূপ জীবনে প্রথমবার দেখছে। বাসায় কয়েকবার শুনেছে আবির ভাই মারপিট করেছে, কিন্তু তা আজ নিজের চোখে দেখছে। থরথর করে কাঁপছে অষ্টাদশীর ছোট্ট দেহ। ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু আবির 1 সেকেন্ডের জন্যও থামছে না। ছেলেটা প্রথম কয়েকবার আটকানোর চেষ্টা করলেও এখন তার নিথর দেহ পড়ে আছে। এই সময় পুলিশের গাড়ি এসে থামে। 2 জন কনস্টেবল গাড়ি থেকে নেমে দ্রুত আবিরকে আটকানোর চেষ্টা করে। 4-5 জন লোকের মধ্যে একজন এসপি সাহেবের কাছে গিয়ে বলে, স্যার, আমি আপনাকে কল করেছিলাম, কিন্তু হুট করে এই ছেলেটা এসে এভাবে মারতে শুরু করেছে। এসপি স্যার দ্রুত আবিরের কাছে গিয়ে বলে, আপনি থামুন, এভাবে মারছেন কেন? আমাদের বিষয়টা দেখতে দিন। 2টা কনস্টেবলের সাথে আরও 2 জন লোক আবিরকে টেনে হিঁচড়ে ছেলেটার থেকে দূরে সরিয়ে নেয়। এসপি স্যার ছেলেটাকে একটু দেখে তারপর আবিরের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে প্রশ্ন করে, তুমি ইকবালের ভাইপো না? আবির তখনও রাগে ফুঁসছে, দাঁতে দাঁত চেপে রাগ হজম করার চেষ্টা করছে। তার সাথে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। এসিপির কথা শুনে ওনার দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে উত্তর দেয়, জি। এসপি এবার স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি বিদেশে ছিলে না এত বছর? আবিরই তো তোমার নাম। আবির কপাল কুঁচকে পুনরায় উত্তর দেয়, জি। এসপি মৃদু হেসে বলে, আমি ইকবালের কলেজ ফ্রেন্ড। ছোটবেলায় তোমাদের বাসায় অনেকবার গিয়েছি। এখনও ইকবালের সাথে মাঝে মাঝেই কথা হয় আমার। তা তুমি এই ছেলেকে মারছিলে কেন? আবির ঘাড় ঘুরিয়ে মেঘের দিকে তাকিয়েছে। মেঘ নিশ্চুপ, বাইকের পাশে দাঁড়িয়ে আছে, বড় বড় চোখে চেয়ে আছে। শরীরের কম্পন এখনও তীব্র। আবিরের সাথে সাথে এসপিও ঘাড় ঘুরিয়ে দেখল মেঘকে। আশেপাশের লোকগুলো বলছে, স্যার, ওই মেয়েটার সাথেই অসভ্যতা করেছে ছেলেটা। এসপি আবিরের দিকে চেয়ে জিজ্ঞেস করল, তোমার বোন? আবির মেঘের দিকে চেয়ে উত্তর দিল, চাচাতো বোন। এসপি একবার ছেলেটাকে দেখছে, আশেপাশের মানুষের কথা শুনছে। তারপর আবিরকে কিছুটা সরিয়ে সাইডে নিয়ে বলল, তোমার পরিবার আমার পরিচিত। আমি চাই না এই বয়সে তোমরা কোনো কেসে ফেসে যাও। তোমাদের সামনে ভবিষ্যৎ আছে, আর ওরা নেশাখোর। ওদের বড় বড় লোক আছে। আমরা ওই গ্যাংটাকে ধরার চেষ্টা করছি। তাদের ধরতে পারলে এরা কিছুই না। তাই বলি, তুমি তোমার বোনকে নিয়ে চলে যাও, বিষয়টা আমি দেখছি। আবির কথাগুলো শুনল, 2 হাত এখনো মুষ্টিবদ্ধ করে কটমট করছে। বুঝতে পারলো এখানে কিছু বলে লাভ নেই, তাই কথা না বলেই মেঘের কাছে চলে গেছে। এসপি আর কনস্টেবল আহত ছেলেটাকে নিয়ে থানায় চলে যাচ্ছে। আবিরের এলোমেলো চুল, ঘামে ভেজা শার্ট শরীরের সাথে চেপে আছে। চোখে মুখে ঘাম আর রাগ দুটোই জলজল করছে। চোখ এখনো লাল রঙা হয়ে আছে। কয়েক সেকেন্ড মেঘের কাঁপাকাঁপি দেখে আবির চলে গেল। দোকান থেকে একটা পানির বোতল কিনে নিজের চোখে মুখে পানি দিল, সাথে মাথায়ও কিছু পানি ঢেলে রাগ কমানোর চেষ্টা করছে। মেঘের কাছে গিয়ে তপ্ত স্বরে বলল, নে পানি খা। মেঘ আবিরের দিকে চেয়ে কাঁপা কাঁপা হাতে বোতলটা নিল। আবিরের চুলের পানি মুখে পড়ছে, মুখ থেকে পানি শরীরে নিচে টুপটুপ করে পড়ছে। মেঘ নির্বোধের ন্যায় চেয়ে আছে। আচমকা আবির একটু নিচু হয়ে মেঘের ওড়নার মাথা টেনে নিজের মুখ আর চুল মুছতে শুরু করেছে। আবিরের এমন কাণ্ডে মেঘ যেন আশ্চর্য বনে গেছে। আবির চোখ মুখ মুছে পুনরায় মেঘের দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলল, মনে কর তুই কিছুই দেখিসনি, একটু পানি খা। মেঘ ঢকঢক করে কিছুটা পানি খেয়ে দীর্ঘশ্বাস ফেলল। ছেলেটার আচরণে যতটা ভয় পেয়েছিল, তার থেকেও 3 গুণ ভয় পেয়েছে আবির ভাইয়ের পেটানো দেখে। তখন রাকিব কল করেছে। আবির কল রিসিভ করে ঠান্ডা কণ্ঠে বলল, বল। রাকিব চিন্তিত স্বরে শুধালো, ঝামেলা কি বেশি? আমি আর রাসেলকে আসবো? আবির ভারী কণ্ঠে বলল, না, আসতে হবে না, আমি চলে আসব। রাকিব বলল, তাহলে কি মিটিং ডাকবো? আবির মেঘের দিকে চেয়ে 2 সেকেন্ড ভেবে জানালো, হ্যাঁ, আসতেছি আমি। রাকিব চিন্তিত স্বরে পুনরায় শুধালো, মেঘ কোথায়? আবির জবাব দিল, এখানে আছে। রাকিব মৃদু হেসে প্রশ্ন করল, মেঘকে নিয়ে আসবি অফিসে? আবির বলল, হ্যাঁ, রাখছি, বলেই কল কেটে দিল। আবির ফোন পকেটে রাখতে রাখতে স্বভাবসুলভ ভারী কণ্ঠে শুধালো, এখন বাসায় না গেলে কি খুব সমস্যা হবে? আমার একটা মিটিং আছে, মিটিং শেষ করে তোকে বাসায় দিয়ে চলে আসবো। মেঘ ঘাড় কাত করে সম্মতি দিল, তারপর অফিসের উদ্দেশ্যে চলে গেছে। অফিস গেটের সামনে আসতেই রাকিব আর রাসেল একটা তাজা ফুলের তোড়া নিয়ে হাজির হলো। মেঘের দিকে চেয়ে তোড়া এগিয়ে দিয়ে হাসি মুখে রাকিব বলল, ওয়েলকাম ম্যাডাম। মেঘ কপাল কুঁচকে তাকিয়ে বলল, আমি ম্যাডাম হলাম কিভাবে? আমি তো। এতটুকু বলাতেই আবির ধমকে উঠল, যা দিচ্ছে নে, এত কথা বলতে হয় কেন? মেঘ আর কথা বাড়ালো না, চুপচাপ ফুলের তোড়া নিল। তারপর আবিরের পেছন পেছন আবিরের কেবিনে চলে গেল। আবির কেবিনের দরজা আটকে বলল, হিজাব খুলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয়। মেঘ কিছুক্ষণের মধ্যে হাত মুখ ধুয়ে হিজাব খুলে চুল ঠিক করে বেরিয়ে এসেছে। আবির টেবিলের পাশে দাঁড়িয়ে ল্যাপটপে কিছু একটা চেক করছিল। মেঘ রুমে আসতেই আবির নিজের চেয়ার দেখিয়ে বলল, এখানে বস। মেঘ বিড়বিড় করে বলল, এটা তো আপনার চেয়ার। আবির চোখ রাঙিয়ে তাকাতেই মেঘ মাথা নিচু করে চুপচাপ আবিরের চেয়ারে বসে পড়ল। আবির 2 মিনিট ল্যাপটপে কাজ করে ভারী কণ্ঠে বলল, আমি শাওয়ার নিতে যাচ্ছি, কেউ ডাকলে দরজা খোলার দরকার নেই, তুই নিজের মতো রেস্ট নে।
আবির 5 মিনিটের শাওয়ার নিয়ে কোমরে টাওয়াল জড়িয়ে ওয়াশরুম থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছে। চোখে মুখে চিন্তার ছাপ। আচমকা আবিরকে এইভাবে দেখে মেঘের বুকটা কেঁপে উঠল। উন্মুক্ত শরীর, শুধু কোমর থেকে হাঁটু পর্যন্ত ঢাকা, মেদহীন পেটে 6 প্যাকের হালকা চিহ্ন দেখা যাচ্ছে। শরীরে থাকা বিন্দু বিন্দু পানির কণাগুলো চিকচিক করছে। তা দেখে মেঘের হৃদস্পন্দনের মাত্রা বেড়ে যাচ্ছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আবির এসে চেয়ারের 2 হাতল চেপে মেঘের ঘনিষ্ঠ হয়ে মেঘের দিকে তাকালো। মেঘ বিস্ময় চোখে চেয়ে আছে আবিরের দিকে। এই চোখের ক্রোধ এখনো কমেনি। এত কাছে আসাতে আবিরের নিঃশ্বাস ছুঁয়ে দিল মেঘের লালিত মুখ। মেঘের রক্ত সঞ্চালন বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে মেঘের শিরা উপশিরায় তুফান চলছে। আবিরের দৃষ্টি মেঘের নেত্রে নিবদ্ধ। কণ্ঠ 4 গুণ ভারী করে শুধালো, ওই ছেলে তোর হাত ছাড়া অন্য কোথাও ছুঁয়েছিল? আবিরের প্রশ্ন মেঘের কর্ণপাত হলো কিনা কে জানে। খানিকটা সময় পর মেঘ চিবুক নামাতে নিলে আবির 2 আঙুলে আটকে দেয়। মেঘ পুনরায় আবিরের মুখের পানে তাকায়। চোখে মুখে ক্রোধ স্পষ্ট। আবির পুনরায় রাগান্বিত কণ্ঠে প্রশ্ন করল, শুধু বল আর কোথায় ছুঁয়েছে? ওই কুত্তার বাচ্চারে জ্যান্ত কবর দিয়ে আসবো। আবির ভাইয়ের মুখে ভয়ঙ্কর কথা শুনে মেঘের শরীর কেঁপে উঠল। ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আর কোথাও ছয়নি। আবির ভারী কণ্ঠে প্রশ্ন করল, সত্যি তো? মেঘ আস্তে করে বলল, সত্যি। এরই মধ্যে দরজায় রাসেল ডাকছে। আবার মিটিংয়ের সময় হয়ে যাচ্ছে। আবির এবার দীর্ঘশ্বাস ছেড়ে মেঘের থেকে দূরে সরে দাঁড়ালো। টেবিলের উপর রাখা ফোনে টাইম দেখে নিল। একটা শার্ট আর প্যান্ট পরে রেডি হয়ে চলে যাচ্ছিল। দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো। মেঘের দিকে চেয়ে বলল, দরজাটা ভেতর থেকে বন্ধ করে রাখ। কফি আর নাস্তা দিতে বলে যাচ্ছি। দরজা থেকেই নিবি, কেউ যেন ভেতরে না ঢোকে। আমি মিটিং শেষ করে আসছি। আবির চলে গেছে। কিছুক্ষণের মধ্যেই আবিরের পিএস কিছু খাবার আর কফি নিয়ে এসেছে। মেঘ নাক পর্যন্ত ওড়না টেনে মাথা নিচু করে খাবারগুলো নিল। তারপর দরজা বন্ধ করে দিল। ওড়না সরিয়ে রুমটা ভালোভাবে দেখছে। দেয়ালে কিছু কিছু মোটিভেশন লেখা। তার সাথে একটা দেয়ালে 2টা হাতের ছবি আঁকা। যে ছবিটা আবির ভাইয়ের ফোনে দেখেছিল মেঘ। একটা বড় হাতের ওপর একটা পিচ্চি হাত শক্ত করে ধরা। নিচে 2টো লাইনও লেখা আছে, আমার দেহে প্রাণ আছে যতদিন, এ হাত ছাড়ব না আমি ততদিন। তার নিচে হার্ড ইমোজি, ডি, আরেকটা হার্ড ইমোজি, এভাবে লেখা। অক্ষর দেখে মেঘ কপাল কুঁচকে চেয়ে আছে। মাথায় কিছুই ঢুকছে না। ডি দিয়ে কার নাম হতে পারে? মেঘের নাম তো এম দিয়ে, জান্নাতাপুর নাম জে দিয়ে। মেঘ বিড়বিড় করে বলল, তাহলে কি জান্নাতাপুর অন্য কোনো নাম আছে? হাবিজাবি অনেক চিন্তা মেঘের মাথায় ঘুরছে। হঠাৎ মনে হলো, আচ্ছা, আমার নাম তো মাহাদিবা, দিবা নাম তো ডি দিয়ে শুরু হয়। তাহলে কি আমি? কিন্তু এই জীবনে আবির ভাইয়ের সাথে আমার কখনো সুসম্পর্ক ছিল বলে তো আমার মনে হয় না। তাহলে বোধহয় আমি না, অন্য কেউ। সবকিছু ভালোই থাকে, কিন্তু জান্নাতাপু বা আবির ভাইয়ের জীবনে অন্য কেউ আছে। এটা ভাবলেই যেন মাথা গরম হয়ে যায় মেঘের। তার সাথে ওই ছেলের ঘটানো কাণ্ড তো মাথায় আছে। মেঘ চেয়ারে বসে কফিটা কোনো মতে খেলো। মাথা ব্যথার জন্য কিছুই ভালো লাগছে না। বেশি কান্না করে ফেলেছে, যার ফলে মাথা ব্যথাটাও বেশি হচ্ছে। কফিটা শেষ করে মেঘ টেবিলের ওপর মাথা রেখে চোখ বন্ধ করে বসে আছে। ঘণ্টাখানেক পর আবির এসে ডাকছে, মেঘ। মেঘ দ্রুত গিয়ে দরজা খুলে আবার চেয়ারে বসে পড়ল। মাথা ব্যথার জন্য বসে থাকতে পারছে না। পুনরায় টেবিলে মাথা রেখেছে। আবির রুমে ঢুকে কপাল কুঁচকে তাকালো। টেবিলের উপর সব খাবারই পড়ে আছে, শুধু কফিটা খেয়েছে। মেঘের কাছে গিয়ে ঠান্ডা কণ্ঠে শুধালো, মাথা ব্যথা করছে? মেঘ ওইভাবেই উত্তর দিল, হ্যাঁ। আবির মেঘের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে শুধালো, খাসনি কেন কিছু? মেঘ মুখ তুলে তাকালো, তারপর মন খারাপ করে উত্তর দিল, খেতে ইচ্ছে করছে না। মেঘ পুনরায় প্রশ্ন করল, আমরা বাসায় যাব না? আবির গম্ভীর কণ্ঠে বলল, এই যে খাবার দিয়ে গেলাম কিছুই খাসনি, বাসায় গিয়েও তো খাবি না, তাই তোকে খাইয়ে তারপরে দিয়ে আসবো। আবির পিএসকে ডেকে 1 প্যাকেট কাচ্চি আর ওষুধ আনতে বলেছে। আবির ফোন বের করে মামুনিকে কল দিল। হালিমা খান কল রিসিভ করতেই আবির সালাম দিল। হালিমা খান সালামের উত্তর দিয়ে স্বাভাবিক কণ্ঠেই শুধালেন, কি রে, এই সময় কল দিলি যে, কোনো দরকার? আবির ঠান্ডা কণ্ঠে বলল, মেঘ আমার অফিসে আছে, এটা জানানোর জন্য তোমাকে কল দিয়েছি। গাড়ি জ্যামে আটকে ছিল, তাই আমি গিয়ে নিয়ে এসেছি। আমার একটু কাজ আছে, কাজ শেষ করে ওকে নিয়েই আমি বাসায় ফিরব। আর আঙ্কেলকে বলেছি গাড়ি নিয়ে বাসায় চলে যেতে। একসাথে কথাগুলো বলে থামল। হালিমা খান হাসি মুখেই উত্তর দিলেন, আচ্ছা ঠিক আছে, মেঘ জ্বালালে মাথা গরম করিস না, কাজ শেষ করে চলে আসিস। আবির মৃদু হেসে বলল, সমস্যা নাই, তুমি চিন্তা করো না। কল কাটতেই মেঘ বলল, আপনি আম্মুকে বললেন না কেন? আবির মেঘের দিকে তাকিয়ে উত্তর দিল, সব কথা সবসময় সবাইকে বলতে হয় না। মেঘ কিছুই বলছে না, চুপচাপ বসে আছে। এর মধ্যে তানভীর মেঘের নাম্বারে কল দিয়েছে। মেঘ রিসিভ করার আগেই আবির মেঘের ফোন নিয়ে রুম থেকে বেরিয়ে গিয়ে তানভীরের সাথে কথা বলেছে। রুমে এসে মেঘের ফোন টেবিলের ওপর রেখে পাশের চেয়ারে বসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছিল তোর সাথে? সম্পূর্ণ ঘটনা বল।
মেঘ ঢোক গিলে ধীরে ধীরে বলতে শুরু করলো। কিছুদিন যাবৎ কয়েকটা ছেলে কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকে, সিগারেট খায়, আরও কি খায়, আর মেয়েদের উল্টাপাল্টা কথা বলে। অনেক স্টুডেন্ট একসাথে বের হয়, তাই কোচিংয়ের সামনে দাঁড়ানো যায় না। এজন্য আমি আর বন্যা প্রতিদিন বের হয়ে একটু সাইডে দাঁড়াই। আমাদের গাড়ি আসলে আমরা চলে যাই, বন্যাও চলে যায়। কিন্তু বন্যার জ্বর সর্দির জন্য গতদিন আসেনি, আজও আসতে পারেনি। কোচিং থেকে বের হয়ে আমি অন্য দিনের মতো সাইডে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে কল দিচ্ছিলাম। আঙ্কেল বলল জ্যামে আছে, একটু দেরি হবে, আমি যেন কোচিংয়ের ভেতরেই বসি। আমি আবার যখন ঘুরে কোচিংয়ে যেতে নেব, তখনই কয়েকটা ছেলে পথ আটকে দাঁড়িয়েছে। আমি সাইড দিতে বলেছি, কিন্তু মাতালের মতো কি যেন বলছিল। আমি ভয়ে উল্টো দিকে হাঁটা শুরু করেছি। ওইখান থেকে একটা ছেলে আমার পিছু নিয়েছে। আমি দ্রুত হাঁটছিলাম আর ফোনে ভাইয়ার নম্বরে কল দিচ্ছিলাম। ওই ছেলে বাজে বাজে কথা বলতে বলতে আমার কাছে চলে এসেছে। তারপর আমি দৌড় শুরু করি। ওই ছেলেও দৌড়ে এসে আমার হাত ধরে ফেলে। আশেপাশে কোনো মানুষ নেই। আমি হাত ছাড়ানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু পারছিলাম না। চিৎকার করেছি, কিন্তু কেউ নেই। ওই ছেলে আমায় ধরতে নিলে কিছুটা দূর থেকে একটা লোক দৌড়ে আসে। ওই লোককে আসতে দেখে ছেলেটা দৌড় শুরু করে। অনেকটা যাবার পর কয়েকজন মিলে ছেলেটাকে ধরে। আমি তখন আবারও ভাইয়াকে কল দিই। ভাইয়া রিসিভ করেনি। তারপর বাধ্য হয়ে আপনাকে কল দিয়েছি। ওই ছেলেটাকে আটকিয়ে 2 থেকে 3 জন এসে আমাকেও নিয়ে গেছে সেখানে। অনেক জিজ্ঞাসাবাদ করেছে। পরে কেউ একজন পুলিশকে কল দিয়েছে। পূর্ণ মনোযোগ দিয়ে কথাগুলো শুনল আবির। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করল, কিন্তু তার চোখ যেন কিছুতেই শান্ত হতে চাইছে না। আবিরের চোখে রাগ জ্বলছে। আবির নিজের ফোন বের করে কি একটা টেক্সট কাকে পাঠালো। ফোন রেখে 2 হাত টেবিলের উপর রেখে তার উপর মাথা রাখলো। তার এই রুদ্রমূর্তি ধারণকৃত রূপ কোনোভাবেই যেন মেঘ না দেখে, তাই নিজেকে আড়াল করার চেষ্টা করছে। মেঘ নির্বোধের মতো আবির ভাইয়ের চুলের দিকে চেয়ে আছে। সামনের দিকের চুলগুলো লম্বা, টেবিলে পড়ে আছে। মেঘ মৃদু হেসে নিজের ডান হাত এগিয়ে দিল আবির ভাইয়ের চুলের দিকে। টেবিলে পড়ে থাকা চুলগুলো আলতোভাবে ছুঁয়ে দিল। ধমকের ভয়ে হাত সরিয়ে নিল সঙ্গে সঙ্গে। আবিরের নীরবতা দেখে আবারও ছুঁয়ে দিল আবিরের চুল। মেঘের এমন কাণ্ডে আবিরের লুকানো রাগান্বিত মুখমণ্ডলে অকস্মাৎ হাসি ফুটে উঠেছে। ক্ষণিকের ব্যবধানে আবিরের রাগী অভিব্যক্তি বদলে গেছে। মেঘ কিছুক্ষণ আবিরের চুল নিয়ে দুষ্টুমি করে। চুল ছেড়ে স্বাভাবিক হয়ে বসল। তারপর শীতল কণ্ঠে ডাকল, আবির ভাই। সহসা চিরচেনা সুমধুর সেই কণ্ঠে উত্তর আসলো, মেঘ কয়েক সেকেন্ড এই ডাক শুনে মুগ্ধ হয়ে রইল। তারপর ঢোক গিলে ভয়ে ভয়ে প্রশ্ন করল, দেয়ালে যে ডি লেখা, ডি দিয়ে কার নাম? আবির মাথা তুলে ভ্রু কুঁচকে মেঘের দিকে চেয়ে নিরুদ্বেগ কণ্ঠে বলল, হবে কোনো এক ঢঙ্গি। আবির কথা ঘোরানোর জন্য শক্ত কণ্ঠে বলা শুরু করল, আজকের পর থেকে তোর কোনো সমস্যা হলে বা যদি মনে হয় সমস্যা হতে পারে, সঙ্গে সঙ্গে আমায় কল দিবি। তানভীর ব্যস্ত থাকে, চাইলেও সবকিছু ম্যানেজ করতে পারে না, তাই তানভীরকে কল দেওয়ার আগে আমায় কল দিবি। আর কোচিংয়ে আপাতত যেতে হবে না। কোচিংয়ে গেলে কেউ কিছু বলবে বা খারাপ আচরণ করবে তার জন্য নয়। তুই চাইলে ওইখানকার সব কয়টা ছেলে এখনই তোর পায়ে ধরে মাপ চাইবে, আর কোনোদিন কোচিংয়ের আশেপাশেও আসবে না। কিন্তু সমস্যা হচ্ছে, তুই এই বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারবি না। তুই কোচিংয়ে যেতে আসতে ভয় পাস। আমি চাই না আজে বাজে প্রেশার দিয়ে নিজের মাথা হ্যাং করে রাখিস। তার থেকে কোচিংয়ের রুটিন অনুসারে পড়বি। আমি প্রশ্ন নিয়ে আসব। জান্নাত তোর পরীক্ষা নেবে, দরকার হলে জান্নাত 3 ঘন্টা সময় নিয়ে তোকে পড়াবে। মেঘ আস্তে করে বলল, বেশি রাত হলে জান্নাত আপু কিভাবে যাবে? আবির কপাল কুঁচকে তাকালো, গম্ভীর কণ্ঠে উত্তর দিল, জান্নাতের চিন্তা তোর করতে হবে না, আগে নিজের চিন্তা কর। এর মধ্যে পিএস খাবার আর ওষুধ নিয়ে চলে আসলো। মেঘকে খেতে দিয়ে আবির অফিসের বাকি কাজগুলো দ্রুত শেষ করছে। রাকিব আর রাসেলের সাথেও কথা বলছে। পিএস ছেলেটা এক ফাঁকে আবিরের কাছে ক্ষমাও চেয়েছে। আবির সারাদিন যাবৎ রাগে ফুঁসছে। অফিসের সবার সাথে হুটহাট রাগ দেখাচ্ছে। নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। কয়েকবার চোখে মুখে পানিও দিয়েছে, তাও কাজ হচ্ছে না। মেঘ খাচ্ছে আর বিড়বিড় করে বলছে, আপনার জান্নাতাপুর প্রতি কেয়ারটা খুব তাড়াতাড়ি সরাতে হবে। কোথাও চান্স পেলেই জান্নাতাপুর কাছে আর পড়ব না। তারপর আপনার কেয়ারও কমে যাবে। ধীরে ধীরে আমি নিজেই আপনার প্রেমিকা হয়ে যাব। কথাগুলো বলতে বলতে মেঘের ঠোঁটে সহসা হাসি ফুটে উঠেছে। কাজ শেষ করে নিজের রুমে এসে মেঘকে হাসতে দেখে আবিরের সব রাগ নিমেষেই মিলিয়ে গেছে। মনে মনে ভাবছে, তোর ওই হাসিতে কি এমন জাদু আছে যে হাসি আমার সব রাগ এক মুহূর্তেই নিঃশেষ করে দিতে সক্ষম। মেঘ তাকাতেই আবির নড়ে উঠল। স্বাভাবিক কণ্ঠে বলল, রেডি হয়ে নে, বাসায় যাব। মেঘকে বাসার সামনে নামিয়ে আবির গম্ভীর কণ্ঠে বলল, রুমে গিয়ে ডাইরেক্ট ঘুমাবি। কাউকে কিছু বলার দরকার নেই। যদি কিছু বলতেই হয় আমি বাসায় ফিরে বলবো। কয়েক ঘন্টা সময় পার হওয়ার পর মেঘও অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছে। ঘন্টা 2 পর চিল্লাচিল্লির শব্দে মেঘের ঘুম ভাঙে। করিডোর থেকে নিচে তাকিয়ে দেখে বাড়ির 3 কর্তা সোফায় বসা। 3 কর্তার কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আবির ভাই। দেখে মনে হচ্ছে ওনার মতো ভদ্র আর শান্ত ছেলে দ্বিতীয়টি নেই। আবিরের থেকেও কিছুটা দূরে দাঁড়িয়ে আছে তানভীর।
আলী আহমদ খান চিৎকার দিয়ে উঠলেন, তোমাকে কতবার সাবধান করার পরেও আবারও মারপিট করেছ কেন? বড় আব্বুর রাগান্বিত স্বরে মেঘের শরীর কেঁপে উঠল। আবির ভাই তো জানাতে চায়নি, তাহলে বড় আব্বু কিভাবে জানল? এই বাড়িতে আসার পর থেকেই আবির ভাইকে প্রতিনিয়ত নিষেধ করা হচ্ছে, কিন্তু আজ তো মেঘ নিজের চোখে আবির ভাইয়ের ক্রোধ দেখেছে, মারপিট দেখেছে। আজ আবির ভাইয়ের কি হবে এটা নিয়ে ভাবনায় পড়ে গেছে মেঘ। অথচ আবির ভাইয়ের মধ্যে কোনো ভয় ডর কিচ্ছু নেই। মেঘ সবেমাত্র ঘুম থেকে উঠেছে, এলোমেলো চুল আর ক্লান্ত মুখশ্রী নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে কিছুটা নিচে নামল। আবিরকে নিরুদ্বেগ থাকতে দেখে আলী আহমদ খান পুনরায় ধমকে উঠলেন, কথা বলছো না কেন? গুন্ডামি করার জন্য তুমি দেশে আসছ? আবির ভনিতা ছাড়াই উত্তর দিল, এই বাড়ির মেয়ের গায়ে কেউ হাত দেবে আর আমি তা সহ্য করতে পারবো না। আলী আহমদ খান পুনরায় বলল, সহ্য করতে না পারা এক বিষয় আর মারপিট করা অন্য বিষয়। মারপিট কেন করলা? লোকে কি বলবে? বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরে ছেলে এখন রাস্তাঘাটে মারপিট করছে। আবির মাথা নিচু করে ভারী কণ্ঠে বলল, আফসোস, আমাকে নিয়ে যতটা মাথা ঘামাচ্ছেন তার কিছুটা মাথা যদি ওই ছেলেগুলোকে নিয়ে ঘামাতেন তাহলে কেন মেরেছি প্রশ্নটা আমায় করতেন না। মোজাম্মেল খান কঠিন স্বরে বলল, ওই ছেলেগুলোর জন্য আইন আছে, পুলিশ আছে, তোমাকে তো দায়িত্ব দেওয়া হয়নি। তুমি ছেলেগুলোকে না মেরে মেয়েকে নিয়ে চলে আসতে পারতে। আবির বিড়বিড় করে বলল, আইন আর পুলিশ ছিল বলেই তো ওইগুলোরে আবার পিটাতে হয়েছে। ইকবাল খান চিন্তিত কণ্ঠে বললেন, দেখ আবির, এসপি আমার বন্ধু ছিল আর তোকে চিনেছে বিধায় ঝামেলা করেনি, আর আমাকেও কল দিয়ে জানিয়েছে। এখানে অন্য কেউ থাকলে তো ঝামেলা হতো। আলী আহমদ খান পুনরায় বলে উঠলেন, মান সম্মানের চিন্তা আছে এই ছেলের। আবির রাগ কন্ট্রোল করতে না পেরে চিৎকার করে উঠল, আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের মতো ভদ্রলোকের মুখোশ পরে চলতে পারবো না, আর আপনাদের মতো পাষাণ হৃদয় নিয়ে বাঁচতে পারবো না। কেউ আমার গণ্ডিতে ছোঁয়ার চেষ্টা করলে সে হাত ভেঙে দিতে আমি দ্বিতীয়বার ভাববো না। কথাগুলো বলে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে মেঘকে দেখে দ্বিতীয়বার ধমকে উঠল, তোকে ঘুমাতে বলেছি, বের হয়েছিস কোন সাহসে? আবিরের পেছন পেছন মেঘ নিজের রুমে ছুটে গেছে। ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। তানভীর নিষ্পলক তাকিয়েছিল আবিরের যাওয়ার পথে। তানভীরের চোখের সামনে ভেসে উঠেছে কিছুক্ষণ আগে আবিরের ঘটানো তাণ্ডব। যে কয়টা ছেলে কোচিংয়ের সামনে ছিল সব কয়টাকে ধরে এনে মেরে আদমরা করেছে, আর যে ছেলেটা মেঘের হাত ধরেছিল ওই ছেলেটাকে পুলিশ শাসিয়ে ছেড়ে দিয়েছিল। ওই ছেলেটাকে এনে ধারালো ছুরিতে এই ছেলের হাত কেটেছে, গলা কাটার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু রাকিব, রাসেল আর কয়েকজন মিলে জোর করে আটকিয়েছিল। রাকিবের রাগ কন্ট্রোলের একমাত্র পন্থা হলো মেঘ। মেঘের কথা বলে অনেক কষ্ট করে আবিরকে শান্ত করে রক্তে রঞ্জিত জামা পাল্টিয়ে বাড়ি ফিরে নিয়ে এসেছে তানভীর। আর রাকিব, রাসেল সহ বাকিরা ওইগুলোরে হাসপাতালে নিয়ে গেছে। যেখানে দুপুরের রাস্তায় সামান্য মারার কারণে বাড়ির মানুষের এত প্রশ্নের মুখোমুখি হচ্ছে, সেখানে বাড়ির মানুষগুলো যদি দ্বিতীয় দফার মার সম্পর্কে জানতে পারত তাহলে নিশ্চিতভাবে 2-1 হার্ট অ্যাটাক করত। সকলের নীরবতা দেখে তানভীরও নিজের রুমে চলে গেছে। ঘণ্টাখানেক পর মেঘ চুপি চুপি নিজের রুম থেকে বেরিয়ে আবির ভাইয়ের রুমের দিকে যায়। আবিরের রুমের দরজা লাগানো, ভেতর থেকে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার শোনা যাচ্ছে। ফোনে হয়তো কাউকে ঝাড়ছেন। মেঘ ভয়ে দৌড়ে নিজের রুমে চলে গেছে। কয়েকদিন কেটে গেছে। আবির ইদানিং বাড়ির সবাইকে এড়িয়ে চলে, একসাথে খায় না, অফিসে গেলেও নিজের মতো কাজ শেষ করে চলে যায়। মেঘ তো ভয়ে সামনে যায় না। গত 3 মাসে আবির ভাইয়ের এত রাগ সে আর দেখেনি। আবির ভাইকে দেখলে আতঙ্কে থাকে, তবে ঠিকই লুকিয়ে লুকিয়ে আবির ভাইয়ের যাওয়া আসা দেখে। মাঝখানে নির্বাচন হয়ে গেছে, তানভীরের এমপি বিপুল ভোটে জয়লাভ করেছে। এই সুবাদে আগামীকাল খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, বাড়ির সবাইকে খাওয়া দাওয়া দিয়েছেন। কিন্তু বাড়ির মানুষ রাজনীতি পছন্দ করে না বিধায় তানভীর কাউকে কিছু বলেনি, শুধু মেঘকে বলেছে যাওয়ার কথা। মিম বা আদিকে বললে ওরা বাসার বাকিদের বলে দেবে, আর বাকিদের বললে শুধু শুধু ঝাড়ি খেতে হবে। এমনিতেই আবিরের কথাতে ওনারা রেগে আছে, তাতে অবশ্য আবিরের কিছু যায় আসে না। এই পৃথিবীতে আবিরের কাছে সবচেয়ে মূল্যবান তার মা আর মেঘ, তাই মেঘের বিপরীতে যা খুশি আসুক না কেন তার কোনো কিছুতেই আবিরের আগ্রহ নেই। ভোরবেলা উঠেই তানভীর চলে গেছে, সবকিছু আগে থেকেই প্ল্যানিং করা। মেঘদের বাসা থেকে কিছুটা দূরে একটা মোড় আছে, আবির অফিস থেকে ওই মোড়ে দাঁড়াবে, মেঘ বেরিয়ে যাবে। প্ল্যান মোতাবেক সব হলো। আবির সাদা শার্ট আর কালো প্যান্ট ইন করে পরে চোখে সানগ্লাস লাগিয়ে পুরোই নায়ক সেজে এসেছে। মেঘও পছন্দের একটা কালো রঙের জামা পরেছে। ইদানিং আবির ভাইয়ের পছন্দের কালারগুলো মেঘের একটু বেশিই পছন্দ হয়। দুজনকে একসাথে দেখলে যে কেউ ভাববে তারা কাপল। এমপির বাড়িতে এসে এমপির সাথে দেখা করে কথাবার্তা বলছে, তারপর 3 ভাই বোন ছবি তুলেছে, সবশেষে খাওয়া দাওয়া করেছে। সেই অফিসের পর আজ আবির মেঘের সাথে স্বাভাবিক আচরণ করছে, এটা দেখে মেঘের মন উড়ু উড়ু করছে। প্রোগ্রাম শেষে মেঘ আর আবির চলে যাবে। তানভীর মেঘকে একটু দূরে নিয়ে কি যেন বলছিল। আবির কিছুটা এগিয়ে বাইকের কাছে যাচ্ছে। আচমকা এমপির মেয়ে হাজির হলো সামনে। এমপির মেয়ে হাসি মুখে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো,
তুমি কেমন আছো? মেয়েটা হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আব্বু এমপি হয়েছেন, তার ক্রেডিট তানভীর ভাইয়া সহ আরও অনেকেরই। আপনিও শুনেছি অনেক হেল্প করেছেন, তার জন্য ধন্যবাদ। আবির মৃদু হাসল, আর কিছুই বলল না। মেয়েটা আবার প্রশ্ন করল, ভাইয়া আপনার গার্লফ্রেন্ড কেমন আছে? আবির মৃদু হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ, ভালো। তানভীর মেঘকে বিদায় দিয়ে ভেতরে চলে গেছে। মেঘ আবিরের দিকে তাকাতেই চোখে পড়ল একটা সুন্দরী মেয়ে আবিরের সাথে কথা বলছে। ভালোভাবে দেখতেই মনে পড়ল আবির ভাইয়ের ফোন থেকে ব্লক করা সেই মেয়েটা, মানে এমপির মেয়ে, আবির ভাইয়ের সাথে কথা বলছে। এটা দেখেই মেঘের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এক প্রকার দৌড়ে মেঘ আবির ভাইয়ের পাশে দাঁড়ালো। মেয়েটা মেঘের দিকে তাকিয়ে গোমরা মুখ করে ফেলল। ঠান্ডা কণ্ঠে শুধালো, উনি কি আপনার গার্লফ্রেন্ড? এমপির মেয়ের এমন প্রশ্নে মেঘ ভ্যাবাচাকা খেয়ে গেল। তীব্র উৎসাহ নিয়ে তাকিয়েছে আবির ভাইয়ের চোখে মুখে। এ যেন আবির ভাইয়ের মনের কথা জানার বিশাল সুযোগ। এই সুযোগ সে হাতছাড়া করতেই চায় না। বৃহৎ নয়নে চেয়ে আবির ভাইয়ের চোখ মুখ নিরীক্ষণ করছে। আবির চোখের ইশারায় কিছু বললে সেটাও আজ বুঝে নেবে অষ্টাদশী। আবির মেঘের দিকে এক পলক তাকালো, পুনরায় চোখ সরিয়ে গম্ভীর কণ্ঠে বলল, না, ও আমার কাজিন। এই সামান্য কথায় অষ্টাদশীর হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মেয়েটা হাসি মুখে মেঘকে এটা সেটা জিজ্ঞেস করছে। মেঘ মনের বিরুদ্ধে সবগুলোর উত্তর দিচ্ছে। মেয়েটা বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু মেঘ এক পাও নড়ছে না। ছলছল নয়নে চেয়ে আছে আবিরের দিকে। মনে মনে ভাবছে, আমি কি শুধুই মোহের পেছনে ছুটছি?